এইচএসসি 25 ব্যাচ তোমরা অনেকেই এবছর ঢাকা ভার্সিটি খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা। সো তোমাদের অনেক দিনের চাওয়া ছিল, তোমরা আমাদেরকে বলেছো যে ঢাকা ভার্সিটি খ ইউনিটের একদম বিস্তারিত তোমাদের কিভাবে পড়াশোনা করবা, কি কি পড়বা সবকিছু নিয়ে একটা ভিডিও দিতে। ইনশাল্লাহ আজকের ভিডিওটা একদম তোমাদের মনের মতো একটা ভিডিও হবে। And তোমরা অবশ্যই দেখবা, সম্পূর্ণ ভিডিও দেখবা, অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। ওকে, তাহলে আমরা শুরু করি। সো প্রথমত আমাদের যেটা লাগবে সেটা প্রস্তুতি শুরু করবে কিভাবে। ঠিক আছে, সো দেখো, তোমার প্রস্তুতি শুরু করার টাইমে যে প্রথম জিনিসটা সেটা হচ্ছে কি তোমার কোচিং ফিক্স করা। তোমরা অনেকে অলরেডি হয়তো বা কোচিং ফিক্স করে ফেলেছো। সো এই কোচিং ফিক্সটা কিভাবে করবা, তুমি অবশ্যই দেখবা, কথাবার্তা বলবা তোমার সিনিয়র ভাই যারা ভালো জায়গায় চান্স পেয়েছে বা ভালো জায়গায় পড়াশোনা করছে বর্তমানে, তাদের সাথে কথা বলে ভালো মতো তারপর তুমি কোচিং ফিক্স করবা। একটা ভালো কোচিংয়ে ভর্তি হবা, অবশ্যই কোনো ইনফেমাস কোথাও ভর্তি হওয়ার দরকার নেই। অবশ্যই তুমি ট্রাই করবা কোনো একটা অফলাইনে ভর্তি হওয়ার। ঠিক আছে, এবং সেখানেও কিছু কন্ডিশন আছে, সেটা নিয়ে আসছি যে মানসিক প্রস্তুতি লাগবে। এরপর তুমি যে আসলে সামনে এত বড় একটা জার্নিতে যেতে যাচ্ছ, সামনে তোমার এত বড় একটা টাইম, একটা এত বড় লম্বা একটা জার্নি, সেটাতে যাতে তুমি তোমার কুল কিনার হারায় না ফেলো, সেজন্য কিন্তু তোমাকে অনেক বড় একটা ডিটারমিনেশন লাগবে। সো এরপর বই কেনা, আমরা ভিডিওর পরবর্তী সেকশনে বই নিয়ে আলোচনা করব, তোমার কি কি বই কিনতে হবে, কিভাবে করতে হবে। আচ্ছা, সেটা আছে। তারপর দেখো, সোশ্যাল মিডিয়াটা কমানো। দেখো, এটা কমানো বলতে কি যে তোমাকে আমি বলতেছি না তুমি দুনিয়া থেকে একদম সবকিছু কাট অফ করে ফেলো। তুমি হয়তো বা শুধু ফেসবুকটা রাখতে পারো, জাস্ট স্ক্রল করতে পারো, মাঝে মাঝে দেখবা যে অন্যরা কি করতেছে না করতেছে, এটা করতে পারো। তুমি ইনস্টাগ্রাম বাদ দিতে পারো, তুমি বন্ধুদেরকে স্ন্যাপ পাঠাবা, পড়তেছে জোয়াইস দিকে একটা স্ন্যাপ পাঠায় দেই, এসব আপাতত বন্ধ করো। এরপর হচ্ছে ইয়াতে কি বলে, ইনস্টাগ্রামে যাওয়া, একটু লাড়াচাড়া দরকার নেই আপাতত, এইগুলো অফ করো। জাস্ট একটা ফেসবুক রাখতে পারো, আর অবশ্যই ইউটিউবটা রাখবা। ঠিক আছে, তারপর হচ্ছে ইনভলভমেন্ট কমানো। দেখবা আসলে আমাদের এমনিতে লাইফে অনেক ইনভলভমেন্ট আছে, আমরা অনেক কিছুই করি, কিন্তু এই টাইমে এসে তুমি যতটা পারো, যেগুলো তোমার জন্য এখন বর্তমানে প্রফিটেবল না, তুমি এইসব ইনভলভমেন্ট এখন কমাতে পারো। ঠিক আছে, তারপর দেখো যে অগুরুত্বপূর্ণ কিছু জিনিস বাদ দিয়ে দাও। ইনভলভমেন্ট তো কমাচ্ছই, তারপর লাইফে দেখবা কিছু জিনিস একদম গুরুত্বপূর্ণ না, সেগুলো তুমি এই টাইমে একটু আপাতত বাদ দাও, আবার 3 মাস পরে তুমি সেগুলোকে রিস্টার্ট করতে পারো। দেন 2-3 জনের একটা গ্রুপ বানাতে পারো, তোমার একটা ফ্রেন্ডস গ্রুপ। ঠিক আছে, এই জিনিসটা কেন দরকার, তুমি যখন পড়তেছো দেখবা যে একটা জিনিস আটকায় যাবা, এটা হবে এটা হবে, এটা তোমার কোচিং এর ফ্রেন্ড হতে পারে, তোমার কলেজের ফ্রেন্ড হতে পারে, যারা তোমাকে নিঃস্বার্থভাবে হেল্প করবে, এরকম একটা ফ্রেন্ড বানাতে পারে। এখন তুমি বলতে পারো যে ভাই আমার ফ্রেন্ড তো সব সাপ। ঠিক আছে, এই টাইমে তুমিও সাপ হও, 2-3টা সাপ মিলে একটা গ্রুপ বানাও, এরপর তোমরা একটা পড়াশোনা করো। ঠিক আছে, এখন দেখো, তোমরা কলেজ লাইফে সাপ ছিলা, ঠিক আছে মানলাম, বাট অ্যাডমিশন টাইমে কিন্তু আরো অনেক সাপ আছে আশেপাশে। সো তোমাদের কম্পিটিশন কিন্তু কলেজের ভেতরের না। সো তোমরা সারা দেশে কম্পিট করবা, সো মিলেমিশে করলে একটা ভালো কিছু করতে পারবা। ঠিক আছে, সো এইভাবে মোটামুটি আমাদের প্রস্তুতিটা আমরা শুরু করব। সো এরপরের পার্টে গিয়ে আমরা কথাবার্তা বলবো যে আসলে বুকস নিয়ে, যেহেতু আমরা বই নিয়ে কথাবার্তা বললাম। আচ্ছা, দেখো এখানে যে কি কি বই আসলে তোমার কিনবা, বা হচ্ছে কি কি বই নিয়ে তুমি পড়াশোনা শুরু করবা। সো আমরা সবাই জানি আমাদের সাবজেক্ট টোটাল 3টা। প্রথম সাবজেক্টটা হচ্ছে বাংলা। ঠিক আছে, সো বাংলাতে আমরা জানি বাংলা বা ইংলিশ যেটাই হোক না কেন, আমাদের টেক্সট বুক জিনিসটা খুব ইম্পর্টেন্ট। বাংলার ক্ষেত্রে আমরা দেখেছি যে 2টা টেক্সট বুক আছে, যেমন সাহিত্য পাঠ একটা, আর একটা হচ্ছে আনন্দ পাঠ। এই 2টা বই টেক্সট বুকে, অ্যান্ড অবশ্যই ফুল সিলেবাস। ঠিক আছে, এই 2টা টেক্সট বুকের অবশ্যই ফুল সিলেবাস। ফুল সিলেবাস নিয়ে অনেকে আবার ডাউট দাও যে ভাই ফুল সিলেবাস কোনটা। ফুল সিলেবাস হচ্ছে এনসিটিভি যে 12টা ফুল সিলেবাস দেয় নর্মালি, ওইগুলা। আবার দেখবো যে বাংলা ফার্স্ট পেপার 30টা গদ্য 30টা পদ্য, এইসব ভাইবো না। সো এই 12টা পড়বা। ঠিক আছে, আর নাটক উপন্যাস সম্পূর্ণ ভালো মতো পড়বা। তারপর এই 2টা বই তুমি কালেক্ট করবা। তারপর নবম দশম শ্রেণীর একটা ব্যাকরণ বই আছে প্রাচীন কালের, বর্তমান যেটা এটা না, এটা লুতুপুতু বানায় ফেলছে একদম। সো এটা লাগবে না। প্রাচীন কালে যেটা ছিল বেগুনি কালার, তুমি হচ্ছে লাইব্রেরিতে যাবা, গিয়ে বলবা যে ভাই নবম দশম শ্রেণীর যে একটা বেগুনি কালার একটা বই আছে গ্রামার বই, সেটা একটু দেন। এটা মনে করলা যে গ্রামারের বাইবেল হিসেবে ইউজ করা হয়। তারপর হচ্ছে যে এগুলা গেল, এরপর যে কোনো একটা স্ট্যান্ডার্ড বাংলা বই নিবা, যেটা হচ্ছে অ্যাডমিশনের জন্য ডেডিকেটেড এমন একটা বই। এরকম বাজারে অনেক বই আছে, আমি কোনো বইয়ের নাম নিচ্ছি না, তুমি একটু ঘেটে টেটে তারপর তুমি একটু দেখে শুনে নিবা যে কোন বইটা বেস্ট হইতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে রিটেনের জন্য অবশ্যই একটা বেস্ট বই সামনে আসতেছে, সেটা হচ্ছে আমার আর তোমাদের অর্ক ভাইয়ার লেখা বিজয় লিখন। ঠিক আছে, বইটার নাম হচ্ছে বিজয় লিখন। সো বিজয় কি, ডিওবি, জয়, তুমি হচ্ছে ঢাকা ভার্সিটি একদম জয় করে ফেলতেছো, আর লিখন কি রিটেন। সো এই বইটা সামনে আসতেছে, তোমরা ইনশাল্লাহ ডিটেলস পাবা। অ্যান্ড একটা কথা বলতে পারি, এর চাইতে ভালো বই এখনো নাই মার্কেটে। সো একটু ওয়েট করো কয়েকদিন, এরপর কেন। ঠিক আছে, সো এটা গেল আমাদের বাংলা। এরপর হচ্ছে যদি আমরা ইংলিশ নিয়ে কথা বলি, ইংরেজির ক্ষেত্রে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইংলিশ ফর টুডে যে বইটা আছে, তুমি এখন নাও চিনতে পারো, নাকি ম্যাক্সিমাম চিনবা না, বলছে ভাই এটা আবার কোনটা।
তুমি দেখবা তোমার এইচএসসি বইগুলো বের করবা, দেখবা যে বইটা সবচেয়ে নতুন, এখনো বইয়ের ভেতরে গন্ধ আছে নতুন বইয়ের, সেটা হচ্ছে ইংলিশ টুডে বই। সেটা বের করবা, সেটা বের করার পরে সেটা একদম ফার্স্ট টু লাস্ট একদম যত কালো অক্ষর আছে সব পড়ে ফেলবা। এটাই সিলেবাস ইএফটি। তারপর হচ্ছে তুমি একটা তোমার একটা হেল্পিং হ্যান্ড লাগবে, একটা হেল্পিং একটা বই লাগবে, সেটাকে তুমি কিনে নিতে পারো। বাংলার ক্ষেত্রে আমি কোনো বইয়ের নাম দিই নাই, বাট ইংলিশের ক্ষেত্রে কিছু ভালো বই আছে, আমি নাম না নিয়েও পারতেছি না। যেমন ধরো যে অ্যাপেক্স আছে, তারপর মাস্টার যে বইটা আছে, এই মাস্টার্স না আসলে মাস্টার যে বইটা আছে সেটা একটু দেখতে পারো। এগুলো ছাড়াও তোমার কোচিং এর এনি স্ট্যান্ডার্ড কোচিং এর বই সেগুলো তুমি দেখতে পারো। বাংলার ক্ষেত্রেও সেম, তোমার কোচিং যে বাংলা ম্যাটেরিয়াল দিবে অবশ্যই সেটাকেও ফলো করবে, কারণ কোচিং এর সাথেই তোমাকে আগাতে হবে। ঠিক আছে, এগুলো একটু দেখবা। আর রিটেনের ক্ষেত্রে অবশ্যই আমাদের যে বইটা আসছে সেটা হচ্ছে বেস্ট হবে। সো অবশ্যই এটা নিয়ে জন্য ওয়েট করবা। আর তোমরা যারা পরে দেখতেছো ভিডিওটা, তোমরা ইনশাআল্লাহ এতদিনে পেয়ে যাবা। আচ্ছা, তারপর দেখো হচ্ছে জিকে। জিকের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা তোমার মানতে হবে সেটা হচ্ছে প্রথমত ক্লাস করতে হবে, ক্লাসগুলো ভালো মতো করবা, দেন যে কোনো একটা বই ফলো করবা। অনেকে আছো যে ভাই আমি 4-5টা বই পড়বো, ফাটাই ফেলবো, কাঁপাই ফেলবো, দেখে দেখা যাবে লাস্টে কিছুই হয় নাই। রিটেনের জন্য যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই নিবা। তোমরা সবাই জানো ভালো বই কোনগুলা, প্লাস কোচিং এর শিট ম্যাটেরিয়ালস তো আছেই। আমি কোনো বইয়ের নাম নিব না, এখানে নাম নিলে অনেকেই ভাববে যে আমি প্রমোশন করতেছি, সো সেই জিনিসটা করতেছি না। আর যেহেতু আমি এখনো কোনো জিকে বই লিখি নাই, সো বাজারে এখনো বেস্ট বইটা আসেও নাই, সো তোমরা যে কোনো একটা নিতে পারো। সো এইভাবে তুমি যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই নিবা, আর কোচিং এর যে ম্যাটেরিয়ালস আছে সেগুলো তো ফলো করবাই। আর সাম্প্রতিকের জন্য কিছু সাম্প্রতিক ক্যাপসুল বের হয়, সবগুলোই মোরলেস সেমই। অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স বইটা আছে, এটা বাজারে গেলে তুমি মার্কেটে হচ্ছে 30 টাকায় পাবা। 30 টাকা তুমি যে কোনো লাইব্রেরি গিয়ে বলবা যে কারেন্ট অ্যাফেয়ার্স বইটা, ভর্তি পরীক্ষার আগের যে 6 মাস প্লাস এই টাইমটা, মানে এরকম মোটামুটি 6 মাস টাইম, পরীক্ষার আগের অ্যাডমিশনের 3 মাস, তার আগের 3 মাস, এগুলো একটু দেখে নিবা। ঠিক আছে, সো এইটাই মোটামুটি আমাদের বইয়ের একটা গাইডলাইন। ওকে, আর তোমরা যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, ঠিক আছে, সো আমাদের কিন্তু অনেকগুলো কোর্স আছে। তোমার আমাদের একটা রিটেন কোর্স আছে, একটু ডিটেলস দেখে নিও। আমাদের এক্সাম ব্যাচ আছে, অ্যান্ড আমাদের প্রাইভেট প্রোগ্রাম আছে। আমরা মানে টাইম নিয়ে যখন মিলবে যে কোন টাইমে তোমার হেল্প হবে তখন আমরা বলে দেবো এগুলো নিয়ে। আচ্ছা, তো আসো আমরা সামনের দিকে যাই আর একটু। ওকে, সো এই তো আমাদের জিকে বইটা হয়ে গিয়েছে। এখন আমরা একটু কথাবার্তা বলবো অন্য কোনো টপিকে। আসো, আজকের ভিডিওতে আমরা সবকিছু নিয়ে একদম কথাবার্তা বলবো। সো এরপর আমরা যে ব্যাপার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে তুমি কোচিংটা কিভাবে করবা, অনলাইন কোচিং করবা নাকি অফলাইন কোচিং করবা, অফলাইন কোচিং করলে ঢাকায় করবা নাকি জেলা শহরে করবা, সেটা নিয়ে আসলে একটু কথাবার্তা বলি। আচ্ছা, প্রথমত অনেকে আছো করোনার পর থেকে তোমরা অনলাইন এডুকেশন মানে এটার প্রতি ধাবিত হয়েছে, অ্যান্ড খুব বেশি এখানে তোমার একটা ইনভলভমেন্ট হয়ে গেছে, and তুমি খুবই কমফোর্টেবল। তোমার ক্ষেত্রে অফলাইন কোচিং এ যাওয়ার দরকার নাই, কিন্তুটা হচ্ছে যে তোমার কিন্তু অফলাইন এক্সাম দিতে হবে, অ্যাটলিস্ট একটা এক্সাম ব্যাচ হইলেও তোমাকে দিতে হবে। মানে অফলাইন এক্সাম দেওয়াটার মানে ফ্লেভারটা ডিফারেন্ট, এটা আসলে অনলাইন এক্সাম কখনোই এটাকে রিপ্লেস করতে পারবে না। সো তোমার যদি অনেক বেশি তুমি সুবিধাপ্রাপ্ত হও অনলাইনে, তুমি তাহলে অনলাইনে করতে পারো কোচিং, বাট একটা অবশ্যই অফলাইন এক্সাম ব্যাচে থাকবা। তারপর অনলাইন প্লাস অফলাইন একটা কম্বো আছে, যেমন ধরো অনেকে আছে তোমরা যে তোমরা হচ্ছে অনলাইনে মানে অফলাইনে কোচিং করতেছো, বাট অনলাইনে একটা কোর্স কিনে রাখো, মানে দুইটাই ক্লাস করতেছো সাইমultaneously, সো সেটা করতে পারো। অনেকে তোমরা আবার প্রশ্ন করো যে ভাই আমি হচ্ছে যে ফার্ম গেটে করব নাকি জেলা শহরে করব। এটার উত্তর একটাই, তুমি যদি জেলা শহরের হও বা চট্টগ্রাম, রাজশাহী, সিলেট হইলে তো কোনোভাবেই আসার প্রশ্ন আসেই না, কারণ এই ব্রাঞ্চগুলোতে ভালো টিচারদেরকে পাঠাই ম্যাক্সিমাম টাইমে। সো এখানে থাকবা। তুমি যদি উপজেলা শহরের হও, আমি তোমাকে সাজেস্ট করবো তুমি জেলা শহরে যাও, সেখানে গিয়ে তুমি হচ্ছে যে ভর্তি হও, আরামে থাকতে পারবা। ফার্ম গেটে এসে তোমার এক্সট্রা কোনো ভ্যালু অ্যাড তো হবেই না, বরঞ্চ কি কি অসুবিধা হইতে পারে সেগুলো দেখো, তোমার অনেক টাকা খরচ হবে। এটা নিয়ে আমার একটা ডিটেলসে ভিডিও আছে যে ফার্ম গেটে কোচিং করতে আসা ইজ ইকুয়াল টু সুইসাইড, এটা একটু দেখে নিও। ঠিক আছে, তারপর দেখো এখানে তোমার খাবার নিয়ে অসুবিধা, তুমি বাসায় যে খাবারটা আবার খাইতে, এখানে এসে ভালো খাবার পাবা না। তোমাকে প্রথমে দেখানো হবে, তোমাকে যে প্রসপেক্টাসটা দিবে এখানে খুব চমৎকার চমৎকার তোমার খাবারের ছবি দিয়ে রাখবে, দেখবা যে একদম পোলাও, কোরমা, রোস্ট, গরুর মাংস সব তুমি খাইতে যাবা, দেখবা যে কি দিছে তোমাকে। তারপর পরিবেশ তো মাশাল্লাহ, মানে হোস্টেলগুলো তো নাম এরকম যে 5 স্টার হোস্টেল, কিন্তু গিয়ে বুঝতে পারবা যে কি এগুলা। শারীরিক সুস্থতা তুমি দেখবা যে ম্যাক্সিমাম টাইমে ফার্ম গেটে এসে এই পানি ভালো না, তারপর মশা, অনেকে তোমার জন্ডিস হচ্ছে, চিকনগুনিয়া হচ্ছে। সো ফার্ম গেট আসা থেকে আমি সাজেস্ট করবো ফার্ম গেট আসবা না। যদি ঢাকায় আসো মানে ফার্ম গেট থেকে একটু দূরে থাকো, মানে তুমি চাইলে অন্য যে পার্টগুলো আছে এগুলো থাকতে পারো। তারপর দেখো এফিসিয়েন্সি, তোমার এফিসিয়েন্সি অনেক কমে যাবে তুমি যদি আসো এখানে। তুমি যে ইনপুটটা দিবা ওই অনুযায়ী তোমার আউটপুটটা আসবে না, নানান কারণে নানান সিস্টেম লস হবে। ওকে, তারপর আমরা কথাবার্তা বলবো যে কয়টা কোচিং করব। তোমরা অনেকেই বলো যে ভাই মানে বেশি কোচিং করব, এই ভাইয়া ওই ভাইয়ার ক্লাস করবো, একদম ফাটাই ফেলবো, এগুলো হয় না।
তোমার হচ্ছে যে কোনো একটা কোচিংকে তুমি বেস হিসেবে নিবা, এক্সট্রা যেগুলো করবো অফলাইনে তুমি অবশ্যই অফলাইন কোচিং একটার বেশি কোনোভাবেই করা যাবে না। অ্যান্ড এক্সট্রা যদি করো তুমি হচ্ছে এক্সাম ব্যাচে থাকতে পারো শেষ দিকে, আর একটা এক্সট্রা অনলাইনকে নিতে পারো, ঠিক আছে। সো অফলাইন কোচিং একটার বেশি কোনোভাবেই না। এইখানে একটা ব্যাপার আছে যে প্রাইভেট মেন্টর। এখন তোমরা অনেকেই চাও যে আসলে পড়াশোনার মাঝে যখন আটকায় যাচ্ছ, তোমরা একটু ভাবো যে আমি যদি একটা ঢাকা ভার্সিটি ভাইয়াকে পাইতাম যে আমাকে আটকায় গেলেই আমাকে হেল্প করবে। সো এখন এটাও মাথায় আসতে পারে যে একটা ঢাকা ভার্সিটি ভাইয়া অ্যাডমিশন টাইম অনেক বেশি চার্জ করে, আমি কিভাবে আসলে ভাইয়াকে বাসায় রেখে 3 মাস পড়বো। সেই সমস্যার একটা সমাধান আছে, সেটার সমাধান নিয়ে এসেছি আমি আর তোমাদের অর্ক ভাইয়া। সো দেখো আমাদের একটা প্রাইভেট প্রোগ্রাম আছে, আমি আর তোমাদের অর্ক ভাইয়া, যে আমরা তোমাদেরকে ক্লাস নেব, মানে সবগুলো টপিকের ক্লাসও নিচ্ছি, প্লাস তুমি যে কোনো টাইমে যে কোনো প্রশ্ন করতে পারবা। তুমি আটকায় গেলে যে এইখানে আটকায় যাচ্ছে, এখানে পারছি না আর, তারপর তুমি ক্লাসে প্রশ্ন করতে পারবা। আমাদের ব্যাচগুলোতে একটা ব্যাচে সর্বোচ্চ 30 জন থাকবে। আমরা হাজার হাজার স্টুডেন্টকে রাখতেছি না, কারণ আমরা চাই যে কয়জনকে পড়াবো তারাই চান্স পাক, ঠিক আছে। আর আমাদের যে একটা রিটেন কোর্স আছে, এই যে পাশে 2টা কোর্স, একটা রিটেন কোর্স একটা এক্সাম ব্যাচ, তুমি আমাদের এই কোর্সটাকে যদি নাও তাহলে আমাদের কিন্তু বাকি 2টা ফ্রি থাকছে। সো তুমি অবশ্যই ট্রাই করো, যে তোমার এরকম মনে হয় যে আমাদের একটা প্রাইভেট মেন্টর দরকার যে আমাকে গাইড করবে একদম ফুল টাইম। ওকে, তাহলে আসো আমরা একটু দেখি আবার। এরপর তুমি এক্সট্রা রিটেন কোর্স নিতে পারো, এক্সট্রা এক্সাম ব্যাচ নিতে পারো, যেগুলোর সমাধান আমরা এখানে দিয়েছি। কারণ রিটেনের জন্য তোমার যে কোচিংটা সেখানে কিন্তু খুব বেশি ফোকাস করবে না, তারা ক্লাসই করায় অল্প অল্প করে অফলাইন কোচিংয়ে, ঠিক আছে। সো তুমি রিটেন নিয়ে যে তোমার একটা এক্সট্রা ক্লাস দরকার, কারণ ম্যাক্সিমাম তোমরা যারা আছো তোমাদের রিটেন নিয়ে একটা ফিয়ার তো আছে, প্লাস তোমাদের একটা ল্যাকিংস আছে। সো আমরা এখানে কিন্তু টোটাল আমাদের রিটেন কোর্সে সর্বমোট 20টা ক্লাস রেখেছি, বাংলা 10টা, ইংরেজি 10টা, অ্যান্ড পরীক্ষা রেখেছি কিন্তু 10টা স্ট্যান্ডার্ড মডেল টেস্ট। এই স্ট্যান্ডার্ড মডেল টেস্টটা তুমি যখন দিবা, এরপরে আমরা ধরে ধরে প্রত্যেকটা লাইন ধরে ধরে একটা পার্সোনালাইজড ফিডব্যাক দিব। পার্সোনালাইজড ফিডব্যাক কি ভাইয়া? এইটা হচ্ছে যে তোমার লাইনে, প্রত্যেকটা লাইনে তুমি কি কি ভুল করেছো, পরবর্তী পরীক্ষার আগে তোমার কি কি ইমপ্রুভমেন্ট দরকার সেগুলো আমরা তোমাকে ধরে ধরে বলে দেবো, ঠিক আছে। সো এইটাই আমাদের কথাবার্তা। এখন যেহেতু আমরা রিটেন নিয়ে কথাবার্তা বললাম, তোমাদের এখন আমি বাংলা রিটেন আর ইংলিশ রিটেনের একদম বিস্তারিত নিয়ে কথাবার্তা বলবো। তো আমি শুরু করি হচ্ছে বাংলা রিটেন দিয়ে। আচ্ছা, ঢাবির খ ইউনিটে বাংলা রিটেন। আচ্ছা, একটু বলে নেই যারা অনেকেই জানো না অনেক কিছু, যে বাংলা রিটেনে তোমার টোটাল আসে হচ্ছে 20 মার্ক, আর ইংলিশে আসে, আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করে নেই, আর ইংলিশ রিটেনে আসে তোমার হচ্ছে মোটামুটি 20 মার্ক, ঠিক আছে। টোটাল 20 20 40, সেটা কিন্তু অনেক মার্ক। আমরা অনেকে দেখেছি যে রিটেনে জাস্ট ফেল করার কারণে অনেকে চান্স পাচ্ছে না, রিটেনে একটু মার্ক কম আসার কারণে অনেকের পজিশনটা ভালো হচ্ছে না। সো তোমাকে অবশ্যই রিটেনে ভালো করতে হবে অ্যান্ড ফোকাস করতে হবে। সো দেখো রিটেনে আমাদের কি কি আছে এখানে। আচ্ছা, সো প্রথমত আমাদের এখানে আমরা দেখবো যে রিটেনে সাধারণত 20 মার্কের পরীক্ষা হয়, সেটা বলেছে তোমাদেরকে। আর 5 নাম্বার হচ্ছে 5, বাংলাতে 5, ইংলিশে 5। সো তোমার কিন্তু আসলে 5 নাম্বার দিয়ে কিছু যায় আসে না। তোমার দরকার কি? তোমার দরকার 20-এর মধ্যে 15 পাওয়া, যেটা আমরা ইনশাআল্লাহ আমাদের রিটেন কোর্সে এনশিওর করা ট্রাই করবো তোমাদেরকে দিয়ে। সো 5 নাম্বার জাস্ট সাধারণ পাস। আচ্ছা, এখানে কিছু সাধারণ নির্দেশনা দিয়েছি, একটু বলি তোমাদেরকে যে আসলে রিটেন পরীক্ষাটাতে কি দেখে, মানে টিচাররা কি দেখতে চায়। দেখো, লিখিত পরীক্ষা মূলত একজন পরীক্ষার্থী নির্ভুলভাবে ও গুছিয়ে বাংলা লিখতে পারে কিনা তারই একটা টেস্ট। সো তোমাকে কি কি করতে হবে, দেখো এখানে নির্ভুলভাবে এবং গুছিয়ে লিখতে হবে। তুমি যত বেশি নির্ভুল থাকবা, যত বেশি গুছিয়ে লিখতে পারবা, তত বেশি মার্ক আনতে পারবা। তারপর দেখো যে তাই উত্তর হতে হবে সংক্ষিপ্ত কিন্তু টু দি পয়েন্ট, কারণ তুমি টাইম কম পাচ্ছ, প্লাস ডিওর টিচার তোমার এখানে কিন্তু খাতা এইচএসসি লেভেলে কোনো টিচার দেখছে না, সবাই ঢাকা ভার্সিটির টিচাররা খাতা দেখছে। সো তাদের ইন্টেলেকচুয়াল লেভেলটা কিন্তু অন্যরকম, তারা হচ্ছে দেশের সবচেয়ে বড় বুদ্ধিজীবী, ঠিক আছে। সো তারা তোমার খাতা দেখবে, তোমার কিন্তু কম কথার মধ্যে সবচেয়ে বেশি তোমার অ্যান্সার করতে হবে, অ্যান্ড টু দি পয়েন্ট অ্যান্সার লিখতে হবে। মানে বাংলা কথায় হচ্ছে গেজানো যাবে না, বুঝতে পারছো, মানে এক কথা বারবার এইটা সেটা সেটা করা যাবে না, একদম নির্ভুল ভাবে। তারপর হাতের লেখা তাই পরিচ্ছন্ন হতে হবে। সবচেয়ে বড় ভুল হচ্ছে বানান ভুল, যে বানানে তোমার ডাউট আছে সেই বানান লেখারই দরকার নেই, সেটা স্কিপ করো। তাই এটা করা যাবে না, সময়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। সময়, টাইম স্ট্রেস এই রিটেন এক্সামে খুব বড় একটা জিনিস। তুমি দেখবা যে শুরু করতেছো এক এক জায়গায় একটু 1-2 মিনিট টাইম এদিক সেদিক হলেই কিন্তু একদম ইয়ে হয়ে যায়, সবকিছু উল্টাপাল্টা হয়ে যায়। সো এখানে খেয়াল রাখতে হবে, লেখা শুরুর আগে প্রশ্ন ভালোভাবে পড়ে লেখাগুলো মনে সাজিয়ে নিবে। হ্যাঁ, এই জিনিসটা শুধু মনে না, তুমি চাইলে তোমার প্রশ্নের এই সাইড ওই সাইড একটু একটু জায়গা করে, মানে অবশ্যই টিচারের অলক্ষ্যে বা অগোচরে করবা কাজটা, একটু রাফ করা ট্রাই করবো, রাফ জিনিসটা মাস্ট।
রিটেনের ক্ষেত্রে এইসব নিয়ে আমরা আরো ভিডিও বানাবো। এন্ড তোমরা যদি আমাদের রিটেন কোর্সে ভর্তি হও, একদম ধরে ধরে এইভাবে তোমাদেরকে আমরা দেখাবো যে আসলে কিভাবে তোমাদের মানে ভালো করতে হয়। আসলে আমরা গত 3 বছর ধরে একদম নিয়মিত পড়াচ্ছি এন্ড আমরা জানি, আমরা এইসব ব্যাপার নিয়ে আছি যে কিভাবে তুমি ভালো করবা। সো তোমরা আমাদের রিটেন কোর্সটাতে এনরোল করতে পারো। তারপর এখন আমরা প্রশ্ন অ্যানালাইসিস করব বিগত 4-5 বছরে যে রিটেনে কি কি আইটেমস এসেছে, দেখলে আমরা বুঝতে পারবো, আমাদের ক্লিয়ার হবে। আসলে দেখো এখানে 2024-25 সেশন যেটা ছিল, মানে গত সেশন যেটা ছিল, এই সেশনে যে পরীক্ষাটা হয়েছে, এই এখানে দেখো অনুচ্ছেদ থেকে অনুধাবনমূলক প্রশ্ন 10, এখানে 10 নম্বর এসেছে। অ্যান্ড এই কথা কিন্তু আমি আগেও বলে এসেছি যে এখানে কোনো শর্ট সিলেবাসের কোনো নামগন্ধ নাই, তোমাকে অবশ্যই সবকিছু ফুল সিলেবাস পড়তে হবে। ওকে, সো এখানে দেখো আমাদের ফুল সিলেবাস থেকে কি এসেছে, অনুচ্ছেদ থেকে অনুধাবনমূলক প্রশ্ন। সেটা কি, ধরো তোমাকে হচ্ছে এরকম যেমন আমার পথ আছে, তারপর হচ্ছে আছে যে গৃহ, তারপর তোমার ধরো যে এরকম কবিতা আছে সোনার তরী, এখান বা বিদ্রোহী কবিতার ধরো 4টা লাইন দিয়ে দিল, 4টা লাইন দিয়ে তারপর সেখান থেকে তোমাকে প্রশ্ন করলো কিছু, তারপর সেখান থেকে গ্রামাটিক্যাল কিছু জিনিসপত্র ধরলো। সো মেইনলি তোমার টেক্সচুয়াল যে গল্প কবিতা আছে, মেইনলি বিগত বছরে গল্প থেকে এসেছে, বাট গল্প যেহেতু ম্যাক্সিমামগুলো এসে পড়ছে, সামনে কিন্তু কবিতাও দিতে পারে। সো বাংলা যে সিলেবাসটা আছে 12-12-24, এই 24টা প্লাস মানে তোমার নাটকও, সবগুলোর জন্য তোমার রিটেনের প্রিপারেশন নিয়ে রাখাটা সেফ। ওকে, সো এরকম আসবে, ধরো যে একটা 4-5টা লাইন এইভাবে দেওয়া, তারপর তোমার এখানে একটা ক নাম্বার প্রশ্ন, ধরো এরকম যে তোমাকে আমি যদি একটু মানে মোর স্পেসিফিক্যালি বুঝাই, ধরো এরকম 4-5টা লাইন আছে যে গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। ঠিক আছে, ধরো এই কয়েকটা লাইন দিয়ে দিল তোমাকে, তখন হচ্ছে এখানে বোঝাবে যে হ্যাঁ এখানে কুলে বলতে কি বোঝানো হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে খ নাম্বারে বলবে যে গরজে মেঘ, এখানে কোথায় মেঘটা গরজ করছে, এরকম এটা হচ্ছে একটু বিশ্লেষণ করো। তোমার একটা গ নাম্বারে দিয়ে দিল একটা ধরো 4 নাম্বারে কোশ্চেন যে এই লেখাটার একটা মানে সারমর্ম লেখো, বা এই লেখাটাতে বলতে আসলে এটার আসলে ভাবার্থ কি আর আসল অর্থটা কি, বা ভাবার্থ কি হয় আর হচ্ছে মানে অ্যাকচুয়াল অর্থটা এখানে কি দাঁড়াচ্ছে, এরকম নানান জিনিস দিতে পারে। এরপর তোমাকে গ্রামার দিতে পারে যে এখানে ধরো যে কুলে এখানে কত মানে কোন বিভক্তিটা ইউজ করা হয়েছে, তারপরে গগন, ঠিক আছে এখানে আছে না গগনে গরজে মেঘ, এখানে বলবে যেমন যে গগন আর হচ্ছে তোমার এখানে মেঘ, এই দুইটা করে সমার্থক শব্দ লিখো। সো এইগুলোর প্রিপারেশন খুব টু দি পয়েন্ট নিতে হবে, একদম লাইন টু লাইন ধরে ধরে পড়তে হবে, যেটা তোমার ট্রেডিশনাল কোচিং গুলাতে অল্প ক্লাসের মধ্যে কখনোই কভার করা সম্ভব না। এই অফারটাই তোমাদেরকে আমরা দিব আমাদের রিটেন কোর্স। সো তোমরা যদি মনে হয় যে হ্যাঁ ভাইয়াদের ক্লাস করে আমার সুবিধা হবে, তোমরা আমাদের কোর্সটাতে এনরোল করতে পারো। তারপর দেখো যে আমাদের সারমর্ম, সারমর্ম হচ্ছে 5 মার্কে আসে, সারমর্ম অনুবাদ আসে 5 মার্ক, মানে এসেছে গত বছর যে পরীক্ষা। সারমর্ম কি, ধরো এরকম দেওয়া আছে যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে তো সর্বসুখ আমার বিশ্বাস। তুমি এইখানে তুমি যখন লিখতে যাবা সারমর্ম, জায়গা কিন্তু ভালোই দেওয়া থাকবে। তুমি যদি এভাবে লেখা শুরু করো যে হ্যাঁ নদীর এপারে থাকতে ভালো লাগে না, ওপারে যেতে মন চায়, ওপারেতে গেলে এপারেতে আসতে মন চায়, দুই পারেতেই সুখ নাই, কোনো পারেতে ভালো লাগে না, মন খারাপ, দুঃখ দুঃখ বিলাস, অনেকের প্রান্তর, এইসব লিখলে হবে না। তোমার হচ্ছে একদম ভালো মতো বলতে হবে যে মানুষ নিজ নিজ জায়গা থেকে ভালো আছে। মানুষ যখন অন্যের পার্সপেক্টিভ থেকে জিনিসটা দেখে মনে হয় যে হ্যাঁ সে সুখে আছে, কিন্তু আসলে যার যার জায়গায় সুখ দুঃখ সবার মধ্যেই বিরাজমান। এইভাবে গুছিয়ে অল্প কথায় টু দি পয়েন্ট তোমাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদেরকে আমরা শিখাবো আমাদের রিটেন কোর্সে। ওকে, এরপর দেখো অনুবাদ, তোমাকে ধরো র্যান্ডম কিছু টেক্সট দিয়ে রাখবে, খুব এই অনুবাদটারও প্র্যাকটিস করে যেতে হবে। প্লাস তোমার বিগত যে 12 বছরের শিক্ষা জীবন, সেই শিক্ষা জীবন থেকে কিছুটা তুমি এখানে মানে হেল্প পাবা। ঠিক আছে, এটা আসলে খুব 3 মাসে খুব বেশি ডেভেলপ করা যায় না, আগেরটাই কাজে লাগে বেশি, বাট এটা আসলে রিকভারেবল। ঠিক আছে, এটা গেলো। আমরা যদি গত বছরটা দেখি, তার আগে 2024-25 যেটা ছিল তার আগের বছর যেটা আর কি, সেখানে দেখো যে অনুচ্ছেদ থেকে অনুধাবনমূলক প্রশ্ন, সেটা এসেছে 5 নম্বরে, সেটাও কিন্তু ফুল সিলেবাস থেকে। ঠিক আছে, এই 5 নম্বর ধরো যে এরকম, আমি একটু আগে বললাম সোনাতরী কবিতা নিয়ে, এখানে ধরো যে তোমার 18 বছর বয়স কবিতার 4-5টা লাইন দিয়ে দিল, সেটা নিয়ে ব্যাখ্যা করতে হবে, সেটা নিয়ে নানান কিছু আসতে পারে। তারপর সারমর্ম যেটা বললাম সেম জিনিস, অনুবাদ সেম জিনিস, এক্সট্রা এসেছিল ভাব সম্প্রসারণটা, এটাও এসেছিল 5 নম্বরের মধ্যে। সো তোমাকে অল্প কথায় ভাব সম্প্রসারণ লিখতে হবে। মেইনলি তুমি যদি প্র্যাকটিস করে যাও ঠিক মতো, ওই ভাষা শিক্ষা যে বইটা আছে, ভাষা শিক্ষা বই থেকে তুমি যদি মোটামুটি প্র্যাকটিস করে যাও অনেকগুলো, তোমার কিন্তু এখানে
কমন পড়ার চান্স অনেক বেশি, ঠিক আছে। সো প্র্যাকটিসও করে যাবা, প্র্যাকটিস করলে তোমার লেখার একটা ভালো হাত আসে। আর প্র্যাকটিস করে না গেলে ওই যে একটু আগে যেটা বললাম, হ্যাঁ, নদীর এপার ওপার অনেকের প্রান্ত এইসব মাথায় এসে যায়, ঠিক আছে। এইসব তখন গেজাইতে মন চায়। তারপর দেখো এখানে আমাদের 2000, তার আগের যে সেশনটা ছিল, আচ্ছা এখানে একটা এক্সট্রা এসে পড়েছে 2023-24 সেশন যেটা, ওইখান থেকেও সেম অনুচ্ছেদ থেকে তোমার হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন এসেছে কোনটা, এই যে মানে 5 নম্বর এসেছে সারমর্ম 5, অনুবাদ 5, ভাব সম্প্রসারণ 5। তার আগে যদি আমরা যাই, এখন দেখো আমাদের রিটেন কোর্সের এখানে ডিটেলসটা আছে, তোমরা একটু দেখে নিও। তারপর দেখো এখানে তার আগের সেশনে এখানে অনুচ্ছেদ থেকে অনুধাবনমূলক প্রশ্ন 10 মার্কে এসেছিল, সারমর্ম এসেছিল 5 মার্ক, তখন এসেছিল পদ পরিবর্তন ও বিপরীত শব্দ, সেখান থেকে 5। সো আমরা এক্সট্রা আইটেম দুইটা দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে কি পদ পরিবর্তন আর হচ্ছে বিপরীতার্থক শব্দ। সো এই জিনিসগুলো তোমাকে খুব ভালো মতো পড়তে হবে, ঠিক আছে। বাট ম্যাক্সিমাম তোমরা কিন্তু বুঝতে পারছো যে আসলে কি আসে। তোমার যে কোনো একটা টেক্সট থেকে 10 মার্ক বা 5 মার্কের কোয়েশ্চেন আসবে, একটা ভাব সম্প্রসারণ, একটা সারমর্ম, একটা অনুবাদ, এই জিনিসগুলো আসতেছে। ওকে, তার আগের সেশন আর দেখবো না আমরা, মোটামুটি 2021-22 থেকে 2024-25 দেখলে কিন্তু এনাফ। ওকে, সো এখানে তোমাদের জন্য আমরা কিছু সাজেশন দিয়েছি, যেমন ধরো আসলে সব তো পড়বোই আমরা, বাট কিছু জিনিস আছে একদম এক্সক্লুসিভ ভাবে আমরা পড়বো। ওকে, সো এখানে দেখো বিদ্রোহী কবিতা দিয়েছি, সোনার তরী, আমি কিংবদন্তির কথা বলছি। গদ্যতে আমরা দেখবো যে মানব কল্যাণ, বিলাসী আমার পথ, তারপর হচ্ছে গৃহ, মানে ফুল সিলেবাসে যে গৃহটা আছে এটা থেকে কিন্তু গত বছর দিয়ে দিয়েছিল। আমি সবসময় সাজেস্ট করি যে না, মানে কোনো এরকম সাজেশন হবে না, তোমরা সবই পড়বা, সবই পড়তে হবে, ঠিক আছে। তারপর দেখো এখানে অনুধাবনমূলক প্রশ্ন, এটার জন্য কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা আছে। অনুধাবনমূলক প্রশ্ন তুমি কিভাবে ভালো করতে পারো, অবশ্যই তোমার গদ্য আর যে পদ্যগুলো আছে সেগুলো খুব ভালো মতো পড়তে হবে, লাইন টু লাইন বই একদম বিশ্লেষণ করে করে পড়তে হবে, নিজে পড়তে হবে যে কোন স্যার ক্লাসে মিমস দিয়ে পড়ায়, কোন স্যার ক্লাসে মজিদার মানে জমিলার ইয়া করে মানে মুভির উল্টাপাল্টা এডাল্ট সিন দিয়ে পড়ায়, সেগুলো দিয়ে হবে না। ওইটা তুমি এইচএসসিতে এগুলো করে খুব লাফালাফি করে স্যারকে নিয়ে পোস্টোস দিয়ে উড়ায় ফেলে একদম, এগুলো করে তুমি এইচএসসি প্লাস পাবা, বাট অ্যাডমিশনে দেখা যাবে বাংলা তুমি ফেল করছো, ঠিক আছে। তোমার নিজের পড়তে হবে, কোনো স্যারের উপর ডিপেন্ড হওয়া যাবে না, লাফালাফি করা যাবে না। তারপর দেখো এখানে পাঠ পরিচিতি খুব গুরুত্ব সহকারে পড়তে হবে, ভালো মতো পড়বা, কারণ পাঠ পরিচিতি থেকে মেইনলি রিটেনটা লেখা যায় খুব ভালো মতো। তারপর শব্দার্থ আর টিকা, এখান থেকেও ক খ এগুলাতে প্রশ্ন দিয়ে দেয় যে এইটার অর্থ কি, ঠিক আছে, যে এখানে তোমার মাঝি কিসের প্রতীক, হ্যাঁ, এগুলো বলে দেয়। আগের বছরের প্রশ্ন ভালো মতো দেখে যাও, এই যে আমরা দেখিয়ে দিলাম না কি 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 আসতেছে, তুমি এগুলো কোয়েশ্চেন বের করবা, কোয়েশ্চেন বের করে একটু ভালো মতো আমাদের যে রিটেন বইটা আসতেছে বিজয় লিখন, তোমরা আমাদের রিটেন বইটা আমাদের পেজে নক দিতে পারো যে এখনো রেডি হয়েছে কিনা। এটাতে আমরা একদম ভালো মতো বিশ্লেষণ করে দিব যে আসলে আগের বছর কি এসেছে, এবছর কিভাবে আসতে পারে। তারপর দেখো যে গদ্যে বা পদ্যে ব্যবহৃত যে রূপক সমূহ আছে সেগুলো খুব ভালো মতো পড়তে হবে। হ্যাঁ, এই যে রূপক, যে তোমার ধরো যে 18 বছর বয়স, মানে এরা পদাঘাতে ভাঙতে চায় পাথর বাঁধা, মানে পা দিয়ে কি পাথর ভাঙতে চায় সে এমন কিছু, কি মিন করতেছে, এই জিনিসগুলোকে খুব ভালো মতো পড়তে হবে তোমার, ঠিক আছে। সে কি পা দিয়ে পাথর ভাঙতে চাইতেছে নাকি সে আসলে কি করতে যাচ্ছে, এই জিনিসগুলোকে আমরা একদম গুছিয়ে রিটেনে আসতে পারি, একদম কম্প্যাক্ট ভাবে সাজিয়ে গুছিয়ে দেব। ওকে, তারপর দেখো আমাদের সারাংশ বা সারমর্ম যেটা আছে, এটার জন্য আমি তোমাকে একটা জিনিস সাজেস্ট করবো, সেটা হচ্ছে 2018 সালে 9-10 বইয়ের যে তোমার নির্মিতি পার্টটা ছিল, ওই নির্মিতি পার্টের সব সারাংশ সারমর্ম তুমি খুব ভালো মতো পড়বা, ঠিক আছে। এন্ড তুমি ভাষা শিক্ষা বইটাকে এখানে ইউজ করতে পারো। ওকে, সো আসো আমরা একটু সামনের দিকে মুভ করি। এখানে অনুবাদের জন্য তো ভালো করার উপায় কি, এইটাও ভাষা শিক্ষা যে বইটা আছে, এই ভাষা শিক্ষা বইটা দেখে একদম খুব ভালো মতো যা যা দেওয়া আছে সব প্র্যাকটিস করে ফেলো। তারপর অনুবাদ শুরুর আগে অনুচ্ছেদটা অবশ্যই বারবার পড়বা, অ্যান্ড বারবার পড়ে আগে রাফ করবা, কোথাও একটা প্রশ্নের মধ্যে চেপা চাপা দিয়ে স্যারের চোখকে এড়িয়ে অবশ্যই রাফ করবা, রাফ করে আগে লিখবা একবার, কারণ এটা তো ভুল হয়ে যেতে পারে খাতাতে, আর মেইন যেখানে লিখতে হয় সেখানে কিন্তু খুব বেশি স্পেস থাকে না, সো রাফ অবশ্যই করতে হবে। তারপর আক্ষরিক অনুবাদ করা যাবে না, ঠিক আছে। কি অনুবাদ করতে হবে, ভাবানুবাদ করতে হবে, ঠিক আছে। এরকম কিরকম যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এই টাইপ জিনিসপত্র আসবে। তারপর এই টাইপ যে তোমার যে প্রভার্ব, এটাতে ভালো করে একটা জিনিস কি তোমাকে প্রভার্ব দিই, প্রভাব জিনিসগুলো খুব ভালো মতো পড়তে হবে, ঠিক আছে। প্রভাব জিনিসটা খুব ভালো মতো পড়ে ফেললে তোমার এক্সট্রা যে মানে ভুল হওয়ার মতো যেগুলো আসবে সেগুলোকে তুমি অ্যান্সার করতে পারবা। ওকে, তারপর শুদ্ধিকরণের জন্য মাঝে মাঝে কিন্তু শুদ্ধিকরণ আসে, শুদ্ধিকরণের জন্য তুমি হচ্ছে বিগত 5 বছরের যে বোর্ড পরীক্ষার প্রশ্ন যেগুলো তোমাদের স্যারেরা পড়াইতো ওইগুলো একটু ভালো মতো পড়ে দেখবে, এটাও তুমি হচ্ছে যে কোনো একটা বাংলা সেকেন্ড বই থেকে একটু দেখবা,
তারপর এইচএসসি 5 বছর এইচএসসি পরীক্ষার প্রশ্ন, আর আগের বছরে ডিউ যে প্রশ্নগুলো এসেছে। সো মোটামুটি আমাদের বাংলা রিটেনের কাজ এখানে খতম। এখন আমরা দেখব হচ্ছে ইংলিশ রিটেন নিয়ে। আচ্ছা, সো এই ভিডিওটা তোমাদের জন্য অনেক বড় হচ্ছে, বাট একটা ভিডিওতে আমি সব জিনিসপত্র কভার করে দিচ্ছি, অ্যান্ড এই ভিডিওগুলো আমরা ছোটো করে দিয়ে দিব তোমাদেরকে। বাট এই ভিডিওটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও, মানে একদম তুমি ঢাবি খয়নিটি চান্স পাওয়ার জন্য তোমার যা যা লাগবে সব কিছু নিয়ে কথাবার্তা বলেছি এই ভিডিওটাতে। সো সবাই একটু দেখবা, ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও। সো ইংলিশ রিটেনের ক্ষেত্রেও সেম, আমাদের কিন্তু সেই 20 মার্কের প্রশ্ন আসতেছে এখানে, অ্যান্ড 5 মার্ক কিন্তু 5। বাট তোমার এটা আসলে দেখে লাভ নেই। বিষয়ে তুমি বাংলাতে 5, ইংলিশে 5, 10 তুমি পাবা না, চান্স পাবা না, ঠিক আছে, বলে দিলাম। আর চান্স যদি পাও, মানে কোনো সাবজেক্টই ছোট না, বাট তুমি শেষের পজিশনে মানুষ যে সাবজেক্টগুলো পায় তুমি সেইগুলোই পাবা, ঠিক আছে। তারপর দেখো সিলেবাসে কি কি আসে। প্রথমত আসে তোমার শর্ট প্যারাগ্রাফ, ওকে। এটা হচ্ছে মানে এখন পর্যন্ত প্রতি বছর এসেছে শর্ট প্যারাগ্রাফগুলো, প্রতি বছরই। সো তোমাকে শর্ট প্যারাগ্রাফগুলো ভালো মতো পড়তে হবে, অ্যান্ড শর্ট প্যারাগ্রাফগুলো কিন্তু মেইনলি ইংলিশ ফর টুডে বইয়ের যে কনসেপ্টগুলো আছে সেইখান থেকে আসে। তারপর দেখো সেন্টেন্স মেকিংয়ে তোমার কই থেকে আসে, তোমার ইংলিশ ফর টুডে বইতে যে কিছু ওয়ার্ড আছে, যেমন ধরো অ্যাপার্থিড একটা ওয়ার্ড, হ্যাঁ। সো অ্যাপার্থিড ওয়ার্ডটা থেকে তোমাকে জানতে হবে এটার মানে কি। এখন তুমি যদি এরকম ফাইজলামি করো যে ভাই আমি যদি এমন করি, ভাই আমি এমন দিব যে অ্যাপার্থিড ইজ অ্যান ইংলিশ ওয়ার্ড, ভাই অ্যাপার্থিড ইজ অ্যান নাউন, এসব উল্টাপাল্টা জিনিস করলে মার্ক দিবে না, ঠিক আছে। ডিওর টিচাররা দুধু খায় না, হ্যাঁ, তারা বুঝে যে আসলে কি করতে হয়। তারপর দেখো এখানে এক্সপ্লেনেশনে কি কি আসে, তোমাকে এক্সপ্লেন উইথ দ্য রেফারেন্স টু দ্য কনটেক্সট। মানে তোমার যে ইংলিশ ফর টুডে বইটা আছে, সেই ইংলিশ ফর টুডে বইটাতে তোমার যে জিনিসপত্র আছে, যেমন কবিতা আছে, কিছু তোমার টেক্সট আছে, সেই টেক্সট, যেমন তোমার ধরো যে ড্রিমস নামে 2টা কবিতা আছে, হ্যাঁ, এই ড্রিমস কবিতাটা, তারপর আরও বেশ কয়েকটা কবিতা আছে। এই জিনিসগুলোকে তোমার ভালো মতো পড়তে হবে এবারটা বোঝার জন্য। অ্যান্ড আমাদের যে রিটেন কোর্সটা আছে, এই কোর্সের মানে যে ক্লাসগুলো হবে, সেখানে অর্ক ভাই একদম ধরে ধরে ভালো মতো কবিতাগুলোকে একদম মাখন করে দিবে, ঠিক আছে। সো এটা তোমরা আমাদের কোর্সের সাথে ভর্তি হতে পারো। তারপর দেখো যে তোমরা বলতে পারো যে ভাই বারবার খালি কোর্সের কথা বলতেছেন কেন, কারণ ভাই তোমাকে বাঁচাচ্ছি আমি, মানে ভালো একটা জিনিস তোমাকে আনতেছি, আমি ভালো দিকে টানতেছি, অন্য কোথাও গেলে বুঝতে পারবা, তখন ঘুরে আসতে পারো অন্য কোথাও গিয়ে। তারপর দেখো যে গ্যাপ ফিলিং উইথ অর উইদাউট ক্লোজ, এটা আসে কীভাবে, এটাও মেইনলি ইংলিশ ফর টুডে থেকে আসে। ইংলিশ ফর টুডে টেক্সট যেগুলো আছে, সেই টেক্সটগুলো থেকে মেইনলি এই জিনিসপত্রগুলো আসে। তোমাকে ইংলিশ ফর টুডে বইটা একদম ভালো মতো পড়ে ফেলতে হবে। অ্যান্ড একটা মজার ব্যাপার বলি, আমি যখন অ্যাডমিশন টেস্ট দিলাম ঢাবি খ, আমি কিন্তু কোনো গ্রামার কিচ্ছু পড়ি নাই। এর মানে এই না যে আমি গ্রামারটা আমার কিছু পারতাম না, মানে আজীবনে পড়ি নাই এটা বলতেছি না, আগে পড়েছি, বাট অ্যাডমিশন টাইম এসে কিন্তু পড়ি নাই। সো ইংলিশ ফর টুডে বইটা আমি জাস্ট পড়েছি অ্যাডমিশন টাইমে। অ্যান্ড বিশ্বাস করো ভাই, মানে বিশ্বাস করেন রাসেল ভাই, মানে জিনিসটা হচ্ছে এমন যে একদম 90% এখান থেকে কমন আসে, ঠিক আছে। সো তুমি অবশ্যই এই বইটাকে ভালো মতো পড়বা। তারপর দেখো ট্রান্সলেশন যেটা আছে, ট্রান্সলেশনও ইংলিশ ফর টুডে বই থেকে আসে ম্যাক্সিমাম টাইমে। মানে এই বইটা বাইবেল, মানে ডিউবি এর জন্য। এটা হইতে পারে যে ডিউবের টিচাররা একটু অলস, তাই তারা একটা বই থেকেই করে। তারপর দেখো রিঅ্যারেঞ্জিং, এইসব ব্যাপার বাইরে থেকে আসতে পারে, বাট ম্যাক্সিমাম এগুলো নর্মালি আসে না। এই যে আমাদের স্টার মারাগুলো একটু পরে আমরা অ্যানালাইসিস করবো, তখন দেখতে পারবো যেগুলো বারবার আসতেছে। কম্প্রিহেনশন আসতে পারে, তোমরা দেখো যে কম্প্রিহেনশন কোনগুলো তোমার জীবনে দেখা সবচেয়ে মানে বিরক্তিকর কোয়েশনগুলো। প্রথমে হচ্ছে তোমার একটা টেক্সট দেওয়া থাকবে, তারপর এখান থেকে ধরে ধরে দাগায় দাগায় বের করতে হবে, দোয়া করো যাতে এটা না আসে, অনেক টাইম খায়। বাট মজার ব্যাপার হচ্ছে কম্প্রিহেনশন আসলেও ইংলিশ ফর টুডে বই থেকে আসবে, ঠিক আছে। তারপর দেখো পাংচুয়েশন, এগুলো নর্মালি আসে না। চেঞ্জিং অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এগুলো বাচ্চাকালে পড়া, এগুলো নর্মালি আসতে চায় না, মানে আসে না। আসলে আমরা একটু দেখি আসলে। তো জেনারেল গাইডলাইন্স আছে এখানে, অনেক ইংলিশ লেখা টাকা দেখে ভয় পাও না, আমার একটা ফ্রেন্ড বানাইছিল এই স্লাইডটা অনেকদিন আগে, সো এটাকে ওকে মানে সম্মান করে আমি এটা ইউজ করতেছি এখনো। তো ইউ শুড রাইট গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্সেস, অবশ্যই ভাই গ্রামাটিক্যালি অবশ্যই মানে কারেক্ট সেন্টেন্স লিখতে হবে তোমার। তুমি এরকম লেখো যে আই অ্যাম ডু দ্য ওয়ার্ক, আই অ্যাম আই অ্যাম ডান দ্য ওয়ার্ক, মানে হবে না। এইসব ওয়ার্ড লিখলেই মানে ডিউয়ের ইংলিশ টিচার, মানে এদের মতো ইগোওয়ালা মানুষজন দুনিয়াতে নাই। এইসব দেখলেই তুমি বাদ, বিশ্বাস করো। তুমি পরে একটা ঠিক লাগবে, ওইটা তো তোমার মার্কেটে দিবে। সো এই ধরনের ভুল করা যাবেই না কোনোভাবে, মানে আই অ্যাম ডু এই ধরনের ওয়ার্ড যাতে সেন্টেন্স যাতে কখনো না আসে। তারপর ইওর সেন্টেন্সেস শুড বি কোহেরেন্ট উইথ ইচ আদার, মানে একটা লাইন লিখতেছো আকাশে, আরেকটা লাইন তুমি একদম মাটিতে নামাই দিচ্ছ, সেটা করা যাবে না। মানে তুমি যে আসতেছো লিখতেছো একটা মানে প্যারাগ্রাফ লিখতেছো, যাতে একটা লাইনের সাথে একটা লাইন যাতে একদম একটা ব্যাপার স্যাপার আসছে না, নদীর যে ঢেউগুলো আসে খুব সুন্দরভাবে আসে না, তোমার লেখাগুলো এরকম ঢেউয়ের মতো আসবে। এই ঢেউয়ের মতো লিখতে গেলে তোমার অর্ক ভাইয়ের ক্লাস করতে হবে ইংলিশ রিটেনে, ঠিক আছে। এরপর দেখো তোমার এখানে যে ইউজ অফ ভ্যারিড সেন্টেন্স স্ট্রাকচার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড অ্যান্ড সিনোনিমস ফর ডিফারেন্ট ওয়ার্ডস। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার বলি, আমাদের টাইমে
তোমার ধরো একটা প্যারাগ্রাফ আসছে, সেটা কি, সেটা হচ্ছে মানে বাংলাদেশে তোমার হচ্ছে টারশিয়ারি লেভেলের এডুকেশন নিয়ে। সো আমাদের ম্যাক্সিমাম পোলাপানি বুঝে নাই টারশিয়ারি লেভেল এডুকেশন কোনটা। সো এটা মেইনলি তোমার হচ্ছে হায়ার এডুকেশন, যেটা ইউনিভার্সিটি লেভেলের। সো আমি কিন্তু যখন এটা প্যারাগ্রাফ লেখা শুরু করছি, আমি তখন প্রথমে লিখছি প্রথম লাইনটা যে হ্যাঁ টারশিয়ারি লেভেল এডুকেশন কোনটা এটা বুঝাইলাম। তারপর বলছি যে ঢাকা ইউনিভার্সিটি ওয়াজ দ্য হারবিঞ্জার ফর দ্য টারশিয়ারি লেভেল এডুকেশন ইন বাংলাদেশ। এই যে একটা ওয়ার্ড হারবিঞ্জার, অগ্রদূত, মানে তারাই শুরু করছে ফার্স্ট। এটা দেখেই তো একটা টিচারের একদম হ্যাঁ হয়ে যেতে পারে অনেক কিছু, ঠিক আছে। সো তুমি দেখো এরকম সুন্দর কিছু ওয়ার্ড তোমাকে ইউজ করতে হবে, লিখতে হবে। এগুলোর জন্য তোমাকে তুমি হচ্ছে ট্রিক্স খাটাইতে পারো। তুমি হচ্ছে ইংলিশ ফর টুডে। আচ্ছা আরেকটা মজার ব্যাপার শেয়ার করি। গত বছর আমি হচ্ছে 10টা প্যারাগ্রাফের সাজেশন দিয়েছিলাম, মানে ডিওবি ইউনিটের জন্য। 10টা থেকে কিন্তু কমন পড়ে গেছে একটা। সো অবশ্যই আমাদের কাছে তোমার ভর্তি হওয়া উচিত, অ্যান্ড ভর্তি না হলেও অ্যাটলিস্ট আমাদের ফ্রি ভিডিওগুলো তোমার দেখা উচিত, অনেক কিছু পেয়ে যাবা। সো তুমি ওই 10টা প্যারাগ্রাফ যদি একদম সাজিয়ে গুছিয়ে সুন্দর সুন্দর ওয়ার্ড ইউজ করে লিখবা, তাহলে কিন্তু মার্ক পাবা, ঠিক আছে। তারপর দেখো এখানে আর সেন্টেন্স কিন্তু সেম সেন্টেন্স লেখা যাবে না, একদম সবগুলো নর্মাল নর্মাল সেন্টেন্সে লিখে দিলা ওইগুলো তো হবে না। একটু ট্রাই করো একটা কমপ্লেক্স সেন্টেন্সে লেখার, একটা কম্পাউন্ড সেন্টেন্সে লেখার। তারপর হচ্ছে একটা প্যারাগ্রাফের আসলে কিভাবে আগানো উচিত, প্রথমে তোমার টপিক সেন্টেন্স লেখা উচিত। হ্যাঁ, একটা প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স কি, যে তুমি প্রথমে সেটাকে আলোচনা করবা, তারপর হচ্ছে তোমাকে সাপোর্টিং ডিটেলস দিতে হবে, তারপর আস্তে আস্তে আঁকাবা, কিভাবে আঁকাবা, তারপর একটা কনক্লুশন দিবা। এসব অর্ক ভালো বুঝি, আমি ইংলিশ কম পারি, ও পড়াই দিও তোমাকে, ঠিক আছে। তারপর দেখো এখানে প্রিপেয়ারিং অ্যান আউটলাইন ইন ইউর মাইন্ড ফর ইউর অ্যান্সার্স উইল হেল্প ইউ টু অর্গানাইজ ইউর রাইটিংস। আমি বলি এটা মাইন্ডে না, এটা তুমি হচ্ছে খাতায় করবা, তোমার প্রশ্নে করবা, অবশ্যই রাফ করবা। ইংলিশ রিটেনের প্যারাগ্রাফের জন্য রাফ মাস্ট। রাফ না করে কোনোভাবেই লিখবা না। রাফ করবা কি হবে, তুমি অল্প অল্প করে জাস্ট লিখে ফেলবা, 2 মিনিট একটা রাফ করবা, তোমার কোন সেন্টেন্সটা কি হবে। ইংলিশ রিটেনে আমি কিন্তু 15 বা 16 পেয়েছিলাম 20-এর মধ্যে। সো এখানে কিন্তু আমি মানে টোটাল বলতে পারে আগাই গেছি। বাংলায় অনেক কম, বলবো না সেটা, সেটা বলতে লজ্জা লাগতেছে, যাই হোক। মানে একটা এই সময় তো একটা মিম আসছে না, আমি বলবো না শরম করে, মানে এরকম অবস্থা আর কি। ইংলিশ বাঁচাই দিয়েছে আমাকে, ওকে। তারপর দেখো যে ইউ মাস্ট কিপ ইন মাইন্ড দ্য টাইম। টাইম ভাই খুব, মানে টাইম স্ট্রেস খুবই বাজে একটা জিনিস, মানে রিটেন পরীক্ষায় তুমি বুঝতেও পারবো না টাইম কোন দিক দিয়ে যাচ্ছে। সো তোমাকে টাইমটা খেয়াল রাখতে হবে, অ্যান্ড একদম ভালো মতো লিখতে হবে। এই তো এখন আমরা অ্যানালাইসিস করবো যে আসলে বিগত বছরগুলোতে কি কি এসেছে। আমরা যদি গত বছর এটা দেখি, এখানে এসেছে কি একটা কবি, একটা শর্ট প্যারাগ্রাফ, সেটা কি, হাউ এডুকেশন ক্যান এনলাইটেন ওয়ানস লাইফ। এটা কই থেকে আসছে, এটা হচ্ছে ইংলিশ ফর টুডে বই থেকে আসছে। অ্যান্ড সারপ্রাইজিংলি আমি কিন্তু এটা হচ্ছে 10টা সাজেশন দিয়েছিলাম প্যারাগ্রাফের, এর মধ্যে একটা ছিল। সো ইনশাল্লাহ এবছরও কমন আসবে, তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকো। এটা 10 মার্ক, এই 10 মার্কের মধ্যে তুমি মানে 9 পাওয়া পসিবল, তুমি যদি ওইভাবে লিখতে পারো। তুমি যদি প্রিপেয়ার করে যাও আগে থেকেই 10টা প্যারাগ্রাফ, 9 পাওয়া মোর দেন পসিবল, ঠিক আছে। তারপর দেখো একটা এক্সপ্লেনেশন আসছে, সেটা কি, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। তো তুমি হচ্ছে যদি এটা শুরু করো এভাবে, হ্যাঁ আমি হচ্ছে একটা তামিল মালায়ালাম সিনেমাতে দেখছিলাম একটা হিরো এই কথাটা বলছিল, তার তো হইলো না। তাকে সুন্দরভাবে লিখতে হবে এটা আসলে কি, মানে একটা মানুষকে বা কোনো জিনিসকে আমরা তার যে বাইরের রূপ, বাহ্যিক রূপ যে দেখি, মানে মানে আউটসাইডে যেটা দেখি, সে কিন্তু ভেতরে সে তেমন নাও হইতে পারে। তার সাথে মিশতে হবে, জানতো, তারপর তুমি বুঝতে পারবা। মানে বাইরে দেখে কাউকে জাজ করা যাবে না, এটা আমরা অনেকেই করি আমাদের লাইফে। যাই হোক, এটা হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে 5 মার্কের। সেন্টেন্স মেকিং, সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে আমাকে অনেক পোলাপান নক দেয় পরীক্ষার আগে আগে, যে ভাই সেই টেকনিক পাইছি। কি টেকনিক ভাই, কি পাইলা? যে ভাই এরকম যে একটা ওয়ার্ড দিবে, যে তারপর আমি লিখবো হবে, আই ডোন্ট নো দ্য মিনিং অফ দিস ওয়ার্ড ড্যাশ, মানে কি একটা বুদ্ধি ভাই, বিগ ব্রেন টাইম। এইসব লিখলে তুমি 0 পাবা, কোনো মার্ক পাবা না। এ কি টিচার বুঝতেছে না যে তুমি এখানে ফাইজলামি করতেছো? এগুলো পাওয়া যাবে না। তারপর দেখো আগের সেশনে এখানে প্যারাগ্রাফ এসেছে কি, ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স, এটা 10 মার্ক। এখানে এক্সপ্লেনেশন আসছে, হোয়ার দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে, এটা করবা। তারপর সেন্টেন্স মেকিং, এটা তো ছোটবেলা থেকে করে আসতে হতো, এইসবের গল্প, ঠিক আছে। তারপর দেখো এখানে সেন্টেন্স মেকিং আছে যে 5টা, এটা আসতেছে। এই সেন্টেন্স মেকিং বলো, শর্ট প্যারাগ্রাফ বলো, এক্সপ্লেনেশনটা মাঝে মাঝে বাইরে থেকে আসে, বাট এই জিনিসগুলো মানে সেন্টেন্স মেকিং, প্যারাগ্রাফ, এগুলো একদম 100% ইএফটি বই থেকে আসতেছে। মানে তুমি 15 মার্ক কমন পাচ্ছ, তুমি যদি একটু পড়াশোনা করো, তোমার 15 মার্ক একদম কমন, ঠিক আছে। এরপর দেখো এখানে আছে 22 সেশনে, আমার সেশনে যেটা, এই যে টারশিয়ারি লেভেল এডুকেশন, দেখছো ভাই কিন্তু চাপা মারে না, মানে সত্যি কথা বলে বলি, এটা আসছিল, এটা 10 মার্কের ছিল। তারপর হচ্ছে অ্যাডোলসেন্স নিয়ে তোমার হচ্ছে একটা এক্সপ্লেনেশন আসছিল, যে while adolescence is a time of tremendous growth and potential, it is also a time for considerable risks. মানে এই যে এটা কিন্তু 18 বছর বয়স কবিতার একটা ইয়ে আসছে, এটা ইএফটি তো আছে, এরকম একটা ইয়ে পড়ে গেলে পারবা। তারপর সেন্টেন্স মেকিং সেম, এখানে 5 মার্ক আসছে, ওকে। তারপর দেখো আমাদের রিটেন কোর্সে এই জিনিসটা একটু দেখে নিও।
তারপর 21 সেশনে দেখো ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, এটা নিয়ে একটা 10 মার্কের প্যারাগ্রাফ আসছে, এটা তোমার ইএফটি বই থেকে আসছে। এক্সপ্লেনেশন আসছে কি ড্রিম, এই যে বললাম যে কবিতা টবিতা যেগুলো আছে, এটা তোমার হচ্ছে লাংস্টন হাজিসের যে কবিতাটা আছে সেটা দিয়ে দিছে। তোমার ড্রিম কবিতা কিন্তু 2টা আছে তোমার বইয়ে, সো এটা ভালো মতো পড়তে হবে। কবিতাগুলো একদম ভালো মতো এক্সপ্লেনেশন সহ বুঝিয়ে শুনে, থিম রাইটিং কিভাবে করতে হবে সবকিছু বুঝে শুনে পড়তে হবে এগুলো, ঠিক আছে? এগুলোর জন্য অর্ক ভাই আছে, আমি ইংলিশ অনেক উল্টাপাল্টা বলতেছি, অর্ক ভাই তোমাদেরকে এগুলো ঠিক করে দিবে। আর সেন্টেন্স মেকিং আছে, এগুলোতে তোমার 5 মার্ক। ওকে, এটাও দেখে নিবা। 20-21 সেশনে আসলে কি আসছে দেখি, ন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড দ্য কোভিড-19 আউটব্রেক। সেম দেখো, সেম প্যারাগ্রাফই আসতেছে, এইটাও তোমার বই থেকে আসতেছে, এএফটি বই থেকে আসতেছে। গ্যাপ ফিলিং উইথ দ্য ক্লুজ, মানে ক্লুজ দেওয়া আছে। ইভেন এটা তোমার এএফটি বই থেকে আসতেছে, মানে পাগল হয়ে যেতেছি এএফটি বই বলতে বলতে। ডিউবিতে চান্স পাওয়ার জন্য যদি আমি 3টা ওয়ার্ড বলি, কি বলবো জানো? ইএফটি, তারপর সে ভুলে গেছি, একটু ঠিক করতে দাও। ইএফটি বলবো একটা, তারপর যে কোনো একটা জিকে বই, জিকে মানে সাম্প্রতিক জিকে, ইএফটি, সাম্প্রতিক জিকে, আর হচ্ছে বাংলা টেক্সট বুক। এই 3টা ওয়ার্ড দিয়ে তুমি হচ্ছে ডিওবিতে ইজিলি চালা চান্স পেয়ে যাবে, ঠিক আছে? এগুলো মাস্ট পড়বা। কমপ্লিটিং এ স্টোরি, এটা তোমার আগে আসছিল 20-21-এ, মনে হয় না যে এই সামনের দিকে আসবে। মানে এই রিসেন্ট টাইমস তুমি দেখতে পাচ্ছ একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করতেছে, আর নির্দিষ্ট প্যাটার্ন ফলো করতেছে মানে যে এবছর করবে সেটাও বলতেছি না আমি, ঠিক আছে? পরীক্ষার পরে এসে বলবো যে ভাই আপনি এটা বলছেন আসে নাই। সবই প্রিপারেশন নিবা, বাট যে জিনিসগুলো আসার মতো মাস্ট, সেগুলো একদম খায়া ভাজা করে খেয়ে ফেলবা একদম, ঠিক আছে? একদম আসলে একদম লাফালাফি করে অ্যান্সার দিবা। যাই হোক, তারপর দেখো যে মানে ইংলিশ রিটেনে ভালো করার জন্য কিছু সাজেশন আছে, যেমন রিড দ্য ইএফটি বুক ডিলিজেন্টলি। ভাই পাগল হয়ে যেতেছি ভাই, মানে এটা বলতে বলতে ইএফটি বই পড়ো, মানে আজীবন পড়ো নাই, এবার একটু এটাকে একটু মান সম্মান দাও, এটা তোমাকে ফেরত দিবে এগুলা, ঠিক আছে? পরীক্ষার পরে বুঝবা যে তুমি কি জিনিস পড়ছিলা। তারপরে ইউ শুড হ্যাভ আ ভেরি গুড গ্রাস্প অফ অল দ্য আইডিয়াস ইন দ্য বুক। তোমাকে আইডিয়াগুলো নিতে হবে, যেমন কল্পনা চাওলা টেক্সট আছে, তারপর তোমার ধরো যে মার্টিন লুথার কিংকে নিয়ে টেক্সট আছে, তারা আসলে কি করেছে, ভ্যালেন্টিনা টেরেস্কোভাকে নিয়ে আছে, তোমার কোভিড-19 নিয়ে টেক্সট আছে, বর্তমান এডটেক নিয়ে কিছু টেক্সট ঢুকিয়ে দিয়েছে বইয়ের মধ্যে, তোমাদের তো নাও থাকতে পারে, আমার খেয়াল নেই। সো এইগুলো তোমাকে একদম ভালো আইডিয়া থাকতে হবে। ওকে, তারপর দেখো যে আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েমস লাইন বাই লাইন অ্যান্ড ওয়ার্ড বাই ওয়ার্ড, পে স্পেশাল অ্যাটেনশন টু ইম্পর্টেন্ট সেন্টেন্সেস অফ দ্য আদার টেক্সট। মানে তুমি যখন পোয়েমগুলো পড়বা, পোয়েমগুলো পড়ার টাইমে তুমি হচ্ছে একদম ভালো মতো যে আসলে কোন কনটেক্সটে লেখা, একটা পোয়েম ভালো মতো পড়ার নিয়ম হচ্ছে কি, তুমি আগে দেখবা যে কবিটা যে লিখেছে কবিতাটা, সে আসলে কোন টাইমের কবি, সে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন টাইমের কবি না কোন টাইমের কবি। দেখো তোমার বইতে কিছু কবিতা পাবা যে তোমার একটা ছেলে হচ্ছে, আমার মনে পড়তেছে না খুব ভালো মতো, তার হচ্ছে হাতটা তুমি কেটে যায়, মিলে তার হাত কেটে গেছে, কবিতার নামটা আমার মনে নাই। সো ওইটা আসলে কোন টাইমের, সে আসলে কি মিন দিচ্ছে। তারপর আমেরিগো নামে একটা টেক্সট আছে, একটা ছেলে, ছোট ছেলে, সে হচ্ছে তোমার ধরো যে ছোট ছেলে, তার বাবা মা ডিভোর্স হয়ে গেছে, সে নিজেই কাজ করতেছে, একটা ছন্নছাড়া ছেলে। এইটা কোন টেক্সট টাইমের, মানে কোন টাইমের, প্রি মডার্ন টাইম নাকি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন টাইম না কোন টাইমের, এইগুলো আগে পড়বা। কবিটা কোন টাইমের সেটা আগে দেখবা, তারপর কবিতা কেন কোন টাইমে লিখছে সে, তার লাইফটা একটু দেখবা, তো তুমি মজা পাবে হয়ে পড়লে, ঠিক আছে? মানে ডিরেক্ট মানে মুখস্থ করলে আসলে মজা নাই, মানে সত্যি বলতে কি একটা প্রসেস আছে, তুমি যদি এই প্রসেসের মধ্যে যাও একদম মেনটেন করে, দেখবা যে মজা, মানে এই যে 3 মাস তোমার জার্নি, তুমি দেখবা যে মিস করবা এটাকে, ঠিক আছে? যদি ভালো মতো পড়তে থাকো। তারপর দেখো যে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে তুমি কি করবা, নো দ্য মিনিংস অ্যান্ড অ্যাপ্লিকেশনস অফ দ্য ওয়ার্ডস ইন দ্য টেক্সট বুক। ইংলিশ ফর টুডে মানে বইটা কিভাবে পড়বা সেটা নিয়ে আলাদা একটা ভিডিও দিব, বাট এখানেই বলি একটু ইয়ে করে। ইংলিশ ফর টুডে বইটা পড়ার টাইমে প্রথমবার যখন পড়বা, তুমি জাস্ট গো থ্রো করবা, জাস্ট একটা বার্ডস আই ভিউ দিবা, মানে ওভারভিউ দিবা। একটা ওভারভিউ দেওয়ার টাইমে তুমি জাস্ট যে ওয়ার্ডগুলো পারো না সেগুলো মার্কিং করো। সেকেন্ড টাইম যখন তুমি পড়তে যাবা, তখন ওইগুলো গুগলে সার্চ করো, সার্চ করে করে তুমি হচ্ছে দেখবা মিনিংগুলো কি কি, দেন তুমি একদম ভালো মতো সুন্দর করে পড়বা। 3 স্টেপে যদি ভালো মতো পড়তে পারো এফটি বই থেকে, তোমার কিছু আটকাবার। আর কিছু অ্যাডভাইস আছে এখানে, যে লার্ন দ্য বেসিক্স অফ ইংলিশ গ্রামার। এটা আসলে 3 মাসে খুব টাফ সত্যি বলতে, বাট ইম্পসিবল না। তুমি যদি এখন থেকে শুরু করো, বেসিকগুলো একদম নাউন, প্রোনাউন, ভার্ব, একদম শুরু থেকে টেন্স, বেসিক কিছু জিনিসপত্র, রাইট ফর্ম ভার্ব, এগুলো লাগবে। এগুলো ছাড়া তুমি লিখতেও পারবা না। এগুলো যদি না পড়ো ঠিক মতো, তখন তুমি যে আই অ্যাম ডান দ্য ওয়ার্ক এসব লিখবা। তারপর দেখো প্র্যাকটিস রাইটিং ইউর থটস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস এভরিডে ইন আ জার্নাল ফ্রম টুডে। সো দেখো এখানে বলছে তুমি যে বর্তমানে কোনো নিউজ পেপার, মানে আজকের দিনে কোনো নিউজ পেপার থেকে তোমার থটগুলো লিখতে, বা তোমার আজকে লাইফে কি হয়েছে এগুলো থেকে লিখতে, এগুলো লিখতে পারো। অ্যান্ড এগুলো লিখে তো কাউকে না কাউকে দেখাইতে হবে, তাই না? খালি লিখলেই তো হবে না, তোমার তো কোচিং এর ভাইকে নিয়ে যদি তুমি দাও, সে দেখে দিবে না, আসলে তো টাইমটা নাই। সেই জিনিসটারই সমাধান হচ্ছে আমাদের প্রাইভেট প্রোগ্রামটা। তোমার একটা লিখতে মন চাচ্ছে, তুমি লিখলা, অর্ক ভাইকে কল দিলা যে ভাই দেখে দেন, ভাইয়া তো দেখে দিচ্ছে। এখন অবশ্যই বলবো তোমার প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হবে, অর্ক ভাই যাতে রাতে ঘুমাইতে না পারে এমন পরিমাণ লেখা জমা দিবা, লিখে লিখে, ঠিক আছে? আমাকে বেশি দিও না, অর্ক ভাইকে বেশি বেশি দিবা। তারপর দেখো যে রাইট সামারিজ অফ লেসন্স আফটার রিডিং দেম। সামারিগুলো তোমাকে লিখতে হবে। ধরো তুমি একটা টেক্সট পড়লা, টেক্সটটা কি নিয়ে, ইকো ট্যুরিজম নিয়ে।
ইকো ট্যুরিজম নিয়ে তখন তুমি তোমার থটস গুলো লিখলা বা জিনিসটা কি পড়ে গেলে তুমি যখন পড়ার পরে তুমি যখন একবার লিখো জিনিসটা সেটা কিন্তু মাথায় সেট হয়ে যায়। সো এই কাজটা তোমার করতে হবে। তারপর হচ্ছে লার্ন টু রাইট আ প্যারাগ্রাফ ফলোইং দ্য প্রপার রুলস। আচ্ছা, এইটার জন্য তোমার কিন্তু অর্কর যে ক্লাসটা আছে প্যারাগ্রাফের, মানে যে ক্লাসটা রিটেন কোর্সে করাবে, ফ্রি একটা ক্লাস আমরা দিয়ে দিব। সেই ক্লাসটা নিয়ে আসলে সিয়াম ভাইয়া আমাদের আছে, তোমরা আমাদের পেজে নক দিও যে ভাই সিয়াম ভাইয়ের ফ্রি ক্লাসটা দিন। ওই ক্লাসটা করলেও তুমি ভালো মতো করতে পারবে। আসলে একটা প্যারাগ্রাফে যে তোমার হচ্ছে প্রথমে তোমার টপিক সেন্টেন্স লিখতে হয়, সাপোর্টিং ডিটেলস লিখতে হয়, তারপর আস্তে আস্তে কি কি যেন আরো আছে আমি ভুলে গেছি, এগুলো করে যে তুমি প্যারাগ্রাফটা লিখবা সেইভাবে তোমাকে পড়তে হবে, লিখতে হবে। কারণ ডিইউতে কিন্তু মানে যারা খাতা দেখে ডিওর ইংলিশ টিচার তারা কিন্তু ফার্স্ট ইয়ার একটা কোর্স করায়, ওদের কোর্সে কিন্তু একদম প্যারাগ্রাফ রাইটিং না বা এসে রাইটিং নামে একটা কোর্স থাকে, এইগুলো পড়ায়। তুমি যদি আগে থেকেই সব মেনটেন করে লিখতে পারো স্যার ব্যাপক খুশি হয়ে যাবে। এই প্যারাগ্রাফ ধরেই তোমার বাকিগুলো মার্কও কিন্তু উঠে যাবে, ঠিক আছে? এভাবে পড়তে হবে। দেন চেক ইউর রাইটিং অ্যান্ড ফাইন্ড দ্য গ্রামাটিক্যাল, তারপর সিনটেন্টিক্যাল অর অর্গানাইজেশনাল ইরর্স। মানে এখানে তোমার গ্রামাটিক্যাল যে ইরর আছে, তারপর তোমার অর্গানাইজেশনাল যে ইররগুলো আছে, মানে তোমার গ্রামাটিক্যাল কি ভুল করতেছো, অর্গানাইজেশনাল কি ভুল করতেছো, ওয়ার্ডে কি ভুল করতেছো, মানে তারপর তোমার ধরো যে অ্যাপ্লিকেশনে কি ভুল করতেছো, সব কিছু একদম তোমাকে বুঝে বুঝে মানে দেখতে হবে। সো এটা কিন্তু তুমি করতে পারবে না, এটা চ্যাট জিপিটিও ভালো মতো করতে পারবে না। এটার জন্য তোমার লাগবে কি, তোমার হচ্ছে মানে তোমার একটা ভাইয়াকে লাগবে যে তোমাকে গাইড করবে, বা তোমার একটা ভালো ফ্রেন্ডকে লাগবে, বা তোমার বড় ভাই, তোমার আপন ভাই বোনও হতে পারে, বা তোমার আব্বু আম্মু হতে পারে যারা ইংলিশ বাংলা টিচার, বা যারা হচ্ছে এরকম মানে অভিজ্ঞ, যারা হচ্ছে পারে, যারা দেখেছে এসব। হ্যাঁ, তারপর হচ্ছে রিসিভ ফিডব্যাক ফ্রম এক্সপিরিয়েন্স টিচার্স অ্যান্ড ইনকর্পোরেট দ্য আপডেটস ইন ইউর রাইটিং। আচ্ছা, এখানে তো এই কথাটাই বললাম যে তুমি কারো কাছ থেকে নিবা, মানে বুঝে বুঝে আগে জানবা যে আসলে তোমার কি ভুল হচ্ছে। অ্যান্ড শুধু জানলেই হবে না, সেটাকে তোমার মাথায় ঢুকাইতে হবে, ঠিক আছে? তা না হলে কিন্তু লাভ নেই। আজকের যে ভুল করতেছো মানে আগামীকাল সেই ভুলটা করা যাবে না, ঠিক আছে? সো আজকে এভাবেই তুমি যদি 20টা বা 10টা প্যারাগ্রাফ লিখো, তুমি কিন্তু কোনোভাবেই ভুল করবে না সামনে। অ্যান্ড আমি গত বছর আমার যে রিটেন কোর্স ছিল সেখানে কিন্তু আমাদের একটা স্টুডেন্ট ছিল, আমি তার নাম বলবো না এখন, সে হচ্ছে বর্তমান ঢাকা ইউনিভার্সিটি লতে পড়তেছে। সে শুরুতে অনেক বাজে লিখতো, বাট সে আমাকে ব্যাপক লেখা দিত, মানে একটু পর পর মাঝে মাঝে আমারও মনে 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 হতো আরে শালা যদি চান্স না পাই, ভালো ডিপার্টমেন্টে খবর আসছে ওর। পুরো ও রেজাল্ট দিচ্ছে, আমাকেও কল দিচ্ছে, ভাই আমার তো লতে আসছে আলহামদুলিল্লাহ, ভালো পজিশন টপ 50। সো তুমি যদি শুরু করো প্র্যাকটিস, মানে ডিটারমিনেশন থাকলে এভরিথিং ইজ পসিবল, ঠিক আছে? সো অল দ্য বেস্ট। আমাদের ইংলিশ রিটেন নিয়ে যত কথাবার্তা ছিল সব জানলাম আমরা। আমরা হচ্ছে এর আগে বাংলা রিটেন নিয়েও জেনেছি, এখন আমরা আবার ব্যাক যাব। এখন আমরা আরও কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। আসো, এরপর হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। তোমার প্রিপারেশন শুরুর আগেই তোমার কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিসটা খুব ভালো মতো করতে হবে। এখন বলতে পারো যে ভাই নিজে নিজে পড়ি, ভাই কোচিংয়ের বই পড়ি, পারি না, তো কীভাবে কী করবো? সেটারও সমাধান আছে আমাদের অন্বেষণ এডু যে ইউটিউব চ্যানেলটা আছে, অন্বেষণ এডু, অন্বেষণ এডু, এখানে কিন্তু ও ঠিক আছে, এখানে সার্চ করবা, সার্চ করে তুমি হচ্ছে প্লেলিস্ট সেগমেন্টে যাবা। প্লেলিস্ট সেগমেন্টে গিয়ে দেখবা যে ঢাবি খ বিগত 10 বছরের ইংরেজি প্রশ্ন সমাধান, এই প্লেলিস্টটা দেখবা। তারপর ঢাবি খ বিগত বছরের 12 বছরের জিকে প্রশ্ন সমাধান, আর বাংলাটাও ইনশাল্লাহ অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা দিয়ে ফেলবো। তোমরা এই ভিডিও দেখতে দেখতে আমরা বাংলা প্লেলিস্টটা বানিয়ে ফেলবো। তোমরা আগে এই ক্লাসগুলো করবা, ভালো মতো নোট করবা। এই ক্লাসগুলোতে আমরা কি করেছি, বিগত বছরের 12 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে ওইখান থেকে আসার মতো যে প্রশ্নগুলা সেগুলো আলোচনা করে দিয়েছি। কিরকম, ধরো একটা প্রশ্ন আসছে যে পদ্মা নদীর উৎপত্তি কোথায়, সেটা বললাম যে হিমালয়ের গাঙ্গোত্রী সরোবরে। এইখানে আমি আলোচনা করে দিয়েছি যে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি যে তোমার তিব্বতে, তারপর হচ্ছে তোমার মেঘনা নদীর যে উৎপত্তি তোমার আসাম, এই নাগামণিপুরি পাহাড়ে। এইসব ব্যাপারও একদম গুছিয়ে, যে একটা প্রশ্নের লেজ ধরে অন্য কি প্রশ্ন আসতে পারে। টিচাররা কিন্তু একদম মানে আউট অফ দ্য ব্লু কোনো প্রশ্ন করে না, তারা প্রশ্নটা করে কই থেকে, তারা আগের বছরের প্রশ্নগুলো ঘাটে অ্যান্ড ওই ধরনের মানে সম্ভাবনাপূর্ণ যে কোয়েশ্চেনগুলো আছে সেইগুলো দিয়ে দেয়। সো কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস খুবই ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে তুমি নিজেই বের করে ফেলতে পারবে। যেমন রিটেন, তুমি এখন কিন্তু নিজেই রিটেন বুঝতে পারতেছো কি কি আসবে। সো এরকম তোমার একটা প্যাটার্ন ফলো হয় বাংলা, ইংলিশ, জিকে, এমসিকিউর ক্ষেত্রে, সেটা তোমরা দেখবা। এই এমসিকিউ ক্লাসগুলো অবশ্যই করে ফেলবা। এই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ তোমার বুঝতে সুবিধা হবে খুব। এরপর আরেকটা জিনিস তোমাদের খুব প্রবলেম হয়, সেটা হচ্ছে ভাইয়া ভোকাবুলারি। ভোকাবুলারিতে আমরা কেউ ভালো করতে পারি না, মনে থাকে না। আমি তো ভাই অনেকে আবার বলছে ভাই ওয়ার্ড স্মার্ট তো মুখস্থ করা শুরু করছি, ভাই কাঁপায় ফেলবো একদম, অ্যাবেইট, অ্যাব্যাশ, অ্যাবডিকেট, এইসব একদম শুরুতে খুব ভালো মতো, অ্যাবডাক্ট খুব ভালো মতো, অ্যাবজলভ শুরুতে একদম 1-2 পৃষ্ঠা পড়া যায়, এরপর কিন্তু আর পড়া যায় না, ঠিক আছে? এগুলো তোমাদের লাগেও না, তোমার বুঝতে হবে তোমার কি লাগে না লাগে। এই জন্য তোমাদের অর্ক ভাইয়া তোমাদের ইংলিশ ভোকাবুলারির জন্য
30 দিনের একটা প্রশ্ন বানিয়েছি, মানে 30 দিনের ভাগ করেছি আমরা সবকিছুকে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলো, অ্যানালজি বলো, তারপর হচ্ছে তোমার ফ্রেজেস এন্ড ইডিয়মস বলো, প্রোভার্বস বলো, তারপর সিনোনিমস, অ্যান্টোনিমস, এভরিথিং আমরা ভাগ করে দিয়েছি। তুমি যদি আমাদের এই 30 দিনের এই প্লে লিস্টের সবগুলো ভিডিও একটা টার্গেট নাও নিজে নিজে, যে হ্যাঁ আমি আজকে এটা পড়লাম, আমি পরে কমেন্ট করে আসলাম ভাইয়া ডান, সেকেন্ডে, এইভাবে 30 দিন কন্টিনিউ করতে পারলে তুমি 30 দিনও শেষ করতে হবে না। তুমি একটা ভিডিও দেখে ওই কন্টেন্টটাকে আমরা ইভেন পিডিএফও দিয়ে দিয়েছি। এখন খালি বাকি আছে কি জানো? রান্না বান্না করে তোমাকে খাওয়াই দেওয়াটা বাকি আছে। সবই করে দিছি আমরা, তোমার মুখে ঢেলে দেওয়াটা বাকি। তো সেই কাজটা একটা নিজে করে নাও, এটা করবা। অ্যান্ড বাংলাটা তোমাদের এখানে মিসিং আছে, বাংলাটাও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি 30 দিনের একটা বিরোচন চ্যালেঞ্জ, সেটাও আমি নিয়ে আসতেছি। সেটাও তোমরা দেখে 30 দিনের বাংলাটাও মুখস্থ করে ফেলতে পারবা। এই গেল তোমাদের ভোকাবুলারির সমাধান। আর ভোকাবুলারি কিন্তু তোমাকে একটা কথা বলি, তুমি যদি আমাদেরটা ফলো করে নাও পড়ো, তুমি যদি তোমার বই ফলো করো বা কোচিংয়ের কোনো শিট বা গাইড ফলো করো, তাহলে সেক্ষেত্রে তোমার কাজ হবে কি, তুমি এরকম অল্প অল্প করে ভাগ করে করে মুখস্থ করবা। ঠিক আছে? একদিনে সব পড়তে যাবা না, একদিনে কখনোই হয় না। একদিনে 50টা মুখস্থ করবা, কালকে দেখবা যে মাথায় নাই। অ্যান্ড এগুলো পড়ার পরে ট্রাই টু অ্যাপ্লাই দোজ ওয়ার্ডস ইন ইউর পার্সোনাল লাইফ। ঠিক আছে? করা যায়, ওয়ার্ডগুলো যে কোনোভাবেই পার্সোনাল লাইফে অ্যাপ্লাই করা যায়। নতুন যে ওয়ার্ডগুলো শিখতেছো ওইগুলো তুমি তোমার রাইটিংসে অ্যাপ্লাই করো। ওকে? তারপর হচ্ছে একটা প্রশ্ন যে ভাই ঢাবিতে চান্স পেতে কতক্ষণ পড়বো ভাই? অনেকে তো বলে যে ওষুধ মসুদ, বিড়ি গাঞ্জা খায়া সারা রাত পর পড়লে অনেক ভালো করবি। এগুলো কি করবো নাকি করবো না? প্রথমত কথা হচ্ছে, প্রথম যে কথা, অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা ঘুমাবা। 6 থেকে 7 ঘন্টা অবশ্যই তুমি ঘুমাবা। আচ্ছা, আহ, আমি পড়াশোনার কথা বলতেছি, ঘুমেরটাও বলি। 6-7 ঘন্টা ঘুমাবা আগে। 6-7 ঘন্টা ঘুমানোর পরে তোমার কয় ঘন্টা থাকতেছে দিনে? তোমার কত? 18 ঘন্টা মেবি, আমি ম্যাথে খারাপ, ঠিক আছে? তো 18 ঘন্টায় থাকতেছে। সেই 18 ঘন্টার মধ্যে তোমার কাজ কি? তোমার দিনের পর দিনই শেষ করার একটা টার্গেট করতে হবে। সেটা কেমন? তোমাকে কোচিং এর যে শিডিউলটা আছে সেটা মেনটেন করে আগাইতে হবে। এইটা হচ্ছে সবচেয়ে বড় টেকনিক ভালো করা, যে কোচিং যেভাবে পড়াচ্ছে তোমাকে বা তুমি যেখানে আছো না কেন তাদের মডিউলে আগানো। তারা কিন্তু খুব প্ল্যান করে বানিয়েছে জিনিসটা, 3 মাসে যাতে তোমার সিলেবাসটা শেষ হয়ে যায়। সো তুমি তাদেরটা শেষ করবা, দিনের পর দিন বলতে কোচিং এর পড়াটা শেষ করবা। অ্যান্ড এইটার সাথে সাথে প্রতি 1 সপ্তাহে পুরাতন পড়াগুলোকে রিভিশনের মধ্যে রাখার ট্রাই করবা। ঠিক আছে? এটা করলা, পুরাতন পড়া রিভিশন। টার্গেট সেট করে পড়বা যে আমি এই পরিমাণ পড়বো, আমি এই পরিমাণ এক্সট্রা পড়বো। আমার রিটেনের সমস্যা, আমি রিটেনটা এক্সট্রা পড়বো। আমার মুখস্থ আইটেম সমস্যা, মুখস্থ আইটেমটা এক্সট্রা পড়বো। একটা টার্গেট সেট করো, ওইটা শেষ হওয়ার আগ পর্যন্ত পড়তে থাকো। কিন্তু অমানুষের মতো না, জানোয়ারের মতো পাওয়া যাবে না। ঠিক আছে? তুমি ভালো মতো পড়ো, মানে একটা মানুষের যে যতটুকু ক্যাপাবিলিটি, এমন হইতে পারে যে একদিন সারা রাত জাগলাম, একদম কুত্তার মতো জাগলাম, দেখবো যে পরের দিন একদম কুত্তার মতো ঘুমাই যাচ্ছে। এমন হয়। আমি এমন করছি অ্যাডমিশন টাইমে। অনেক ভাইয়ের ভিডিও দেখতাম, একদম হাই হয়ে যেতাম, সারা রাত পড়তাম, না পরে ঘুমাইতেছি না, একদম 2 দিন ঘুমাইতেছি না, পরে 3 দিন টানা ঘুমাইছি। সেগুলো করা যাবে না, সবকিছু পরিমিত হইতে হবে। অ্যাডমিশনে চান্স পাইতে তোমার একদম খুব এক্সট্রা অর্ডিনারি হইতে হবে না, অনেক সিট, আস্তে ধীরে পড়ো, আস্তে ধীরে চান্স পাও। ঠিক আছে? মানে সুস্থ থাকো আর কোচিং ফলো করবা। আর টাফ একটা এক্সাম ব্যাচ যদি ফলো করতে পারো তুমি, সেটা কিন্তু ব্যাপক চমৎকার একটা বিষয় হয়। কিভাবে? একটা টাফ এক্সাম ব্যাচে তুমি যদি ফলো করো, ওইভাবে যদি আগাও, তাদের সাথে মডিউল ধরে, তোমার কি মনে হবে যে হ্যাঁ এই এক্সাম ব্যাচে আমি ভালো করতে হবে আমার। এরকম একটা এক্সাম ব্যাচ তুমি এখন বলতে পারছো ভাই কই পাবো? সেই সমাধান আছে অবশ্যই। সেটা কি আমাদের অন্বেষণের যে এক্সাম ব্যাচটা আছে, অগ্নি পরীক্ষা, সেই এক্সাম ব্যাচটাতে আমরা এমন এমন কঠিন প্রশ্ন দিব, একদম ঘেমে যাবা, বুঝছো? মানে একদম ফায়ার এক্সটিংগুইশার নিয়ে বসতে হবে। তুমি ওই চ্যাপ্টারের স্ট্যান্ডার্ড প্রশ্ন, আবার উল্টাপাল্টা প্রশ্ন না যে অপরিচিত আছে, এখানে বললাম যে অনুপমের নানার নাম কি ছিল, যেটা তুমি পড়ছো ওর মধ্যেই দিব, মানে কঠিন জিনিসপত্র দিব না, একদম যেগুলো আসার মতো জিনিস কঠিন সেইগুলা। সো তুমি এইটাতে ভালো করার জন্য যদি তুমি ভালো মতো পড়ো, এভাবে যদি কন্টিনিউ করো, তোমার ইনশাল্লাহ চান্সটা হয়ে যাবে। ঠিক আছে? এটা। তার পরবর্তীতে তোমরা আমাকে বলো মাঝে মাঝে যে ভাই কতক্ষণ ঘুমাবো? হ্যাঁ, কতক্ষণ ঘুমাবা? অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা ঘুমাবা। একটু আগে বললাম, ভুল এটা বলা শুরু করছিলাম। আচ্ছা, এখানে 2টা টার্ম আছে, একটা হচ্ছে রাত জাগা পাখি, আর একটা হচ্ছে ভোরের পাখি। ঠিক আছে? অনেকে আছো রাত জাগা পাখি, তোমরা একটু ট্রাই করবা যে ভোরে ওঠা। কিন্তু যদি এমন দেখো যে 2 দিন, মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ যাচ্ছে, তুমি ভোরে উঠতে পারতেছো না, আর টাইম ওয়েস্ট হচ্ছে, ঘুমাচ্ছ 10টায়, ওই তোমার 1টায় 2টায় ওঠার নেচার, তুমি ওই টাইমে উঠতেছো, তাইলে তুমি ভাই রাত জেগে পড়ো। এই 3 মাসে না, মানে খুব আইডিয়ালিস্টিক হওয়ার দরকার নাই। তুমি যেভাবে পড়তেছিলে আজীবন ওইভাবেই পড়ো, ওইভাবেই সব কন্টিনিউ করো, ওইভাবে আগাও। এরপর অনেক টাইম পাবা জীবন আইডিয়ালিস্টিক হওয়ার, নিজের শিডিউল ঠিক করার, অনেক কিছু করার। অনেকে বলে এই টাইমে যে হ্যাঁ ভোরে উঠেই পড়তে হবে, না, এমন কিছু না। তোমার যেভাবে সুবিধা হয়, তোমার বেডে শুয়ে পড়তে বললে মন চাও বেডে পড়ো,
ক্যাফেতে গিয়ে পড়তে মন চাইলে ক্যাফে পড়ো, যেটাতে পড়া হয়। টেবিলে পড়তে মন চাইলে টেবিলে পড়ো, যেটা হয়, যেভাবে তুমি হ্যাবিচুয়েটেড ওইভাবেই পড়ো। তারপর দুপুরে একটা ন্যাপ নিবা। ন্যাপ বলতে যাতে তুমি, কারণ সন্ধ্যার টাইমটা খুবই দরকারি। সন্ধ্যার টাইমটাতে পড়া মানে অনেক ভালো মুখস্থ হয়। এটা আমরা আজীবন থেকে আমরা অভ্যস্ত, তো এটা করে ছোটবেলা মনে নাই বাপ মা একটা থাপ্পড় মেরে পড়াইতো টেবিলে মুখস্থ করে এটা। সো ওই যে অভ্যাসটা কিন্তু আমাদের এখনো কিন্তু আছে। তুমি দুপুরে ন্যাপটা নিয়ে বিকেলে ভালো মতো পড়বা। আর একটা জিনিস তুমি মেনটেন করে ট্রাই করবা যে সন্ধ্যার টাইমে কোনো কোচিং বা প্রাইভেট এগুলো না রাখার। কারণ এই জিনিসটা, এই টাইমটা হচ্ছে পড়ার জন্য খুব ভালো একটা টাইম। এই টাইমে না রেখে তুমি ট্রাই করো সকালে, বিকালে, বা দরকার হলে তুমি মধ্যরাতে পড়ো ভাই। ওই টাইমে পড়তে মন চায় না, ওই টাইমে ব্রেইনে হ্যামারিং হয় বেশি পড়তে গেলে, মানে পিটায় পিটায় পড়তে হয় এমন হয়ে যাচ্ছে। সো এই টাইমটাতে ফ্রি থাকো, অ্যাটলিস্ট মাগরিবের নামাজ থেকে শুরু করে রাত ধরো 11টা পর্যন্ত তুমি নিজে পড়ো। এই টাইমে চমৎকার পড়া হয়, ঠিক আছে। আর তারপর হচ্ছে তুমি হচ্ছে যখন ঘুমাবা কাউকে অ্যালার্ম ক্লক বানাবা। মানে কি, তুমি তোমার আম্মুকে বলবা যে আম্মু আমাকে এই টাইমে ডেকে দিবা। তুমি যদি অন্য জায়গায় থাকো আম্মুকে বলবো আম্মু একটু কল দিও এই টাইমে আমাকে। এইভাবে টাইম যাতে বেশি না ঘুমানো হয়ে যায়, আবার এক্সট্রা ঘুমানো যাতে না হয়, ঠিক আছে। তারপর হচ্ছে কম ঘুমিয়ে অসুস্থ হওয়া যাবে না। একদিন তুমি সারা রাত জেগে পড়বা, দেখবো পরের দিন তুমি অসুস্থ হয়ে গেছো, ঠিক আছে। একটা কোচিং এ ক্লাস মিস করবা, এটা মিস করবো, এটা মিস করবা, এইগুলা করা যাবে না। তুমি হচ্ছে একদম সবকিছুকে ভালো মতো আইডিয়াল ভাবে যাবা। আচ্ছা, তারপর হচ্ছে যে বেশি বেশি এক্সাম দেওয়া। এই জিনিসটাকে না আমরা অনেক মানে এড়িয়ে যাই আমাদের লাইফে। ইভেন আমি নিজেও অ্যাডমিশন টাইমে মানে এক্সাম দিতে ভয় পাইতাম। এক্সাম দিলে আমার মানে ভুল হবে, এই ভয়ে আমি অনেক এক্সাম দিই না, জানো। কিন্তু এটা করা যাবে না। এক্সাম মানে কি ভুল, মানে এক্সামে ভুল হইতেছে তো কি হয়েছে, নর্মাল পরীক্ষা ভাই। পরীক্ষা নেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর সামনে ভুল করলে না তোমার সমস্যা। এই মানব সৃষ্ট এইসব পরীক্ষাতে ভুল করলে কি সমস্যা, এই প্যারা নাই তো, দাও পরীক্ষা দাও, ভুল হোক শিখো, এইটাই তো। সো এক্সাম হল ফিয়ার জিনিসটা ব্যাপক একটা জিনিস। এই জিনিসটা আমি মানে তোমার ফেস করেছিলাম মেডিকেল ভর্তি পরীক্ষার টাইমে। খুব ভয় পেয়ে গেছিলাম, ম্যানেজমেন্ট করতে পারি নাই। তারপর কিন্তু আমি অনেক এক্সাম দিয়েছিলাম আমার ঢাবি খ ভর্তি পরীক্ষার আগে। তখন কিন্তু আমার জিনিসটা কাজে লেগেছে। সো এক্সাম হল ফিয়ার কাটানোর জন্য হলেও তোমাকে কিন্তু অনেক পরীক্ষা দিতে হবে। তারপর কনফিডেন্স। যখন অনেক পরীক্ষা দিবা তুমি কিন্তু বুঝে যাবা যে কঠিন প্রশ্ন কোনটা, সহজ প্রশ্ন কোনটা। কঠিন প্রশ্ন হইলে তুমি কিভাবে অ্যান্সার করবা, কোন অ্যাপ্রোচে আগাবা, সহজ প্রশ্ন হইলে কোন অ্যাপ্রোচে আগাবা, সেটা কিন্তু বুঝতে হবে। আমার টাইমে তোমার বাংলা কুত্তা প্রশ্ন হয়েছে, মানে বাংলা এমসিকিউ। পরীক্ষা দিয়ে আমি বের হয়ে বলছি আমি পাস করলে টপ করব, নাহলে আমি তোমার পাস না করলে আমি ফেল। বাট পাস করলে আমি যদি বাংলা এমসিকিউতে পাস পাই আমি টপ করবো। আলটিমেটলি আলহামদুলিল্লাহ করেছি। বুঝতে হবে ওই পরিমাণ প্রিপারেশন নিয়ে যেতে হবে, যাতে তুমি বুঝো যে কনফিডেন্সে থাকে যে হ্যাঁ এটা কঠিন প্রশ্ন, আমাকে এখন ভেবা চাকা খাওয়া যাবে না, এর মধ্য থেকে আমাকে বেস্ট আউটপুটটা দিতে হবে। ওকে। তারপর হচ্ছে লার্ন ফ্রম দ্য হিস্ট্রি। মানে মানে মানুষের হিউম্যান মানে মানব জাতির একটা বড় লার্নিং হচ্ছে কি জানো, তারা হিস্ট্রি থেকে শিখে না, এটাই সবচেয়ে বড় শিক্ষা। ঠিক আছে, তোমাকে শিখতে হবে। তোমার আগের বছর যে ভাইয়ারা ভুল করেছে তারা কি করতো, পরীক্ষা দিত না, ভয় পাইতো। আমি নিজেও, আমার থেকে শিখো, ঠিক আছে। সো আগের বছরে মানে আগের হিস্ট্রি থেকে শিখে তারপর তুমি ভালো করো। তারপর হচ্ছে একটা জিনিস কি, তুমি যত বেশি মোর রং অ্যান্সার্স মোর লার্নিং, মানে তুমি যত বেশি ভুল করবা তুমি কিন্তু তত বেশি শিখতেছো। এন্ড তুমি যে জিনিসটা পরীক্ষার হলে একবার ভুল করতেছো, এটা তুমি যদি পরে একবার দেখো বাসায় এসে একবার মিলায়, যে আজীবনে ভুল হয় না কিন্তু এটা। আমার এখনো মনে আছে আমি কি ভুল করছিলাম অ্যাডমিশন টাইমে, ঠিক আছে, আবার জিজ্ঞাসা করে না এগুলো এখন। যাই হোক, এখন তো মোর প্র্যাকটিস, যত বেশি পরীক্ষা দিবা তত প্র্যাকটিস হচ্ছে, এন্ড প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ঠিক আছে। এটা সত্যি কথা। যত বেশি পরীক্ষা দিবা দেখবা যে অনেক বেশি কোশ্চেন যখন তুমি সলভ করে ফেলবা দেখবো সবই কমন আসতেছে তোমার। এই এত বেশি কোশ্চেন ভাই এখন আমরা সলভ করবো কোথায়, কোচিংতে তো পরীক্ষা নিচ্ছে না। এই সমাধানটাও আছে আমাদের কাছে। সেটাই হচ্ছে কি আমাদের এক্সাম ব্যাচটা, আমাদের যে অগ্নি পরীক্ষা, আমাদের অগ্নি পরীক্ষার এক্সাম ব্যাচটা আছে। সেখানে আমরা কি বাংলার এক্সাম 30টা থাকবে, ইংলিশে 30টা থাকবে, জিকে 30টা থাকবে, এই হলো 90। আর তোমার হচ্ছে ফাইনাল মডেল টেস্ট থাকবে 10টা। এই যে এতগুলো প্রশ্ন তুমি যোগ বিয়োগ করো ভাই, কত প্রশ্ন হইতেছে এখানে, ব্যাপক প্রশ্ন। আমি একবার যোগ করছিলাম, অনেক মনে নেই আমার এখন। যাই হোক, মানে অ্যাটলিস্ট অ্যারাউন্ড 4000 কোয়েশ্চেন। এইগুলো সলভ করলে তুমি তো এমনিতেই কমন পাবা। সো যারা অন্য জায়গায় ভর্তি হয়েছে কোচিং এ, তোমাদের এক্সাম দিয়ে মনে হচ্ছে যে না আমি স্যাটিসফাইড না, দেন তোমরা আমাদের এক্সাম ব্যাচটাতে ভর্তি হইতে পারো, ঠিক আছে। দেন আসো আরো, যে হতাশাগ্রস্ত হলে কি করবা, মদ গাঁজা খাবা, বিড়ি খাবা, বুঝতে পারছো। এই জিনিসটা বলে অনেকে যে হ্যাঁ হতাশাগ্রস্ত হলে মদ গাঁজা খাবা, বিড়ি খাবা, একটু ভালো লাগবে, একটু নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকবা। এটা করা যাবে না। প্রথম কথা হচ্ছে খারাপ হতাশা আসবে জীবনে, মানে মানুষ মূলত হতাশ, না সরি মানুষ মূলত একা, এরকম একটা কথা ছিল। যাই হোক, সো তুমি হচ্ছে বাবা মার সাথে বা বড় কোনো ভাই বোনের সাথে শেয়ার করবা অ্যাডমিশন টাইমে যে ভাই আমার তো এটা হইতেছে, আমি কি করতে পারি। সে তোমাকে একটা কথা বলবে যে এটা আমার সাথে হইতো। সো প্যারা নাই, চিল থাকো, তুমি তুমি তোমার মতো করে করতে থাকো। এগুলো এগুলো আসবে, সবাই ফেস করছে। তারপর তুমি হচ্ছে
মুসলিম হলে নামাজ পড়তে পারো, প্রার্থনা করতে পারো অন্য ধর্ম তোমার অনুসারে। আর একটা জিনিস কি যে তুমি নামাজ পড়লে না অ্যাডমিশন টাইমে খুব ভালো হয়। মানে আমার যখন আমি তো মেডিকেল চান্স পাইনি, আমার স্টুডেন্ট অনেকে দেখেছো তোমরা। তারপর আমার 1 মাস টাইম ছিল, মোটামুটি রোজার মাস ছিল। লাকিলি আমি কি করতাম, আমি হচ্ছে তোমার সেহরি খেয়ে ফজর পরে পড়তাম, এরপর পড়া শেষ করে যতক্ষণ না ঘুম আসতো ঘুমায় যেতাম, জোহর পড়তাম, আবার আবার পড়তাম, আসর পড়তাম, মাগরিব পড়তাম। আবার এই নামাজকে কেন্দ্র করে আমি কিন্তু আমার একটা রুটিন সাজিয়েছিলাম। এটা একটা গুড রুটিন, তোমরা যদি চাও এভাবে সাজাতে পারো খুব ভালো হয়। ক্লোজ কোনো সিনিয়রের সাথে শেয়ার করবা। আর মাদকের আশ্রয় অবশ্যই নেওয়া যাবে না। বিড়ি, সিগারেট, গাঞ্জা, ফেন্সি রিল, যাই হোক নাম টাম যা আছে এগুলো কিচ্ছু করা যাবে না। অনেকে বলে যে হ্যাঁ গাঞ্জা মাঞ্জা খেলে ব্যাপক পড়াশোনা হয়, এগুলো যাওয়া যাবে না, একদম মস্তিষ্ক ওইটা হয়ে যাবে। ওয়ার্ডটা ইউজ করলাম না। তারপর জাস্ট ঘরে বসে না থাকা। হতাশাগ্রস্ত হওয়ার একটা কারণ কি, অনেকে ফার্মগেটে কোচিং করতে আসবা, তোমরা কোচিং করতে এসে দেখবা যে মানে হোস্টেলগুলো ভাই এগুলো তো ভাই কবর পুরা, মানে এমন একটা কবরের হচ্ছে জায়গা থাকে, এই চিপা চাপা। নাম তো 5 স্টার হোস্টেল, মানে নাম দিয়ে দিছে এগুলা, বা যখন আসবা মানে ভিআইপি নাম একটা, গিয়ে বুঝবা কি ভিআইপি। তারপর অনেক বাজে অবস্থা, আলো বাতাস কখনোই আসে না, ঠিক আছে, কাপড় ধুয়ে রোদে শুকায় দেওয়ার অবস্থা নাই। তো এই কাজ, এটা থেকে বাঁচার জন্য কি তুমি নিয়মিত কোচিংয়ে যাবা। আর মাঝে মাঝে বেশি খারাপ লাগলে ফার্মগেটে যারা আসবা তারা চন্দ্রিমা উদ্যান যেতে পারো মাঝে মাঝে, ঠিক আছে, গিয়ে একটু মানে একটু প্রকৃতির কাছাকাছি যেতে পারো, গিয়ে একটু ভালো লাগবে, তোমার মনে হবে হ্যাঁ একটু ভালো লাগতেছে। টালা বাতাস খেয়ে আবার এসে পড়লা, আবার গিয়ে মানে নতুন জোড়াজোড়ি বানায় আবার ঘোরাঘুরি করা যাবে না চন্দ্রিমা উদ্যান, ঠিক আছে, যাবা একটু ভালো বাতাস খেয়ে এসে পড়বা, এই প্রকৃতির কিছুটা কাছে যাবা। কিন্তু রিয়েল লাইফ জিনিসপত্র এগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু কোনো থিওরিটিক্যাল জিনিসপত্র না, তুমি প্রকৃতির কাছে গেলে আসলেই ভালো লাগে। তারপর মানে তোমাদের একদম মানে মোস্ট মানে খুব এখন একদম সবার টেস্টোস্টেরন হাই ভাই, প্রেম রিলেশনশিপ নিয়ে কথাবার্তা বলবেন ভাই, সেই জিনিস। আচ্ছা, প্রথম লাইন, পাঁচ লাইন, নতুন করে শুরু করা যাবে না, নতুন করে কিছুই করা যাবে না এগুলা। কোচিং আসছে, একজনকে দেখছো খুব ভালো লাগছে, সেও তোমার সাথে আছে, খুব পড়াশোনা, চান্স পাবা না, সে নাই উড়ে গেছে, সে চান্স পেয়ে সে পাখি উড়ে যাবে। এইসব নতুন করে কোনোভাবেই করা যাবে না। আরেকটা জিনিস যে হুট করে ব্রেকআপ করা যাবে না। আচ্ছা, এখন বলতে পারো যে ভাই আপনি কি তাহলে প্রেম টেম সাপোর্ট করতেছেন? না ভাই, আমি তোমার কোনো মোরাল পলিসিং করতে আসি নাই, তুমি প্রেম করবা না কি করবা তোমার লাইফের তোমার ব্যাপার, আমি কিচ্ছু বলবো না এখানে আমার কোনো। বাট তোমরা যারা অলরেডি আগে থেকে করতেছো তারা হুট করে এই কাজটা করতে পারে। আমার বলতে পারো যে ভাই না ভাই আপনি তো অ্যান্টি ইসলামিক কথা, এমন না, আমি তোমাকে বলতেছি যে হুট করে কেন করবা না জিনিসটা। এখানে তার একটা ব্যাপার স্যাপার আছে, তোমার ব্যাপার স্যাপার আছে, প্লাস তোমার পড়াশোনা ক্ষতি হওয়ার কিছু ব্যাপার স্যাপার আছে, আমি ওই অ্যাঙ্গেল থেকে বলতেছি। বাকি ডিসিশন তোমার। বাট আমি একটা বড় ভাই হিসেবে আমি আমার লাইফে যেসব জিনিস দেখেছি আমার অন্য ফ্রেন্ডদেরকে, হ্যাঁ আমার সাথে রিলেটেবল না এগুলো, সো আমি অন্য ফ্রেন্ডদেরকে যা হতে দেখেছি তাদের সাথে বলতেছি হুট করে এগুলো করলে হতাশায় পড়ে থাকবা, পড়াশোনাও হবে না, কিছুই হবে না, দেখবা 3 মাস পরে আবার সব ঠিকঠাক তোমাদের একদম, কিন্তু রেজাল্টটা খারাপ হয়েছে, তোমারটাই খারাপ হয়েছে, ওটা খারাপ হয়নি, ঠিক আছে, পরে ও থাকবে না। সো হুট করে এগুলো করা যাবে না, বুঝে শুনে মানে করবা। তারপর হল যে তোমার যে পার্টনার আছে বর্তমানে সে যদি তোমার ব্যাচমেট হয়, ব্যাচমেট হইলে একটা চেক অ্যান্ড ব্যালেন্স করে পড়াশোনা করতে হবে। সে যদি সেম প্রিপারেশন নাই তাহলে তো হইলই না, যদি নাও নেই একজন একজনকে বলবা হ্যাঁ সাপোর্ট দিবা, এটা সেটা করো, মানে এই কয়েকটা দিন কন্টিনিউ করো। তারপর যে তোমার যদি জুনিয়র হয় তাকে একটু বুঝাইয়া বলো। জুনিয়র হইলে মোস্টলি প্রবলেম, যে বুঝতে চায় না যে ভাই কি ভাই এতদিন আমাকে এত টাইম যদি এখন দিচ্ছে না। সো জুনিয়র হইলে তুমি একটু বুঝাইয়া বলো যে অ্যাডমিশন এখন আমাদের জন্য ভালো জিনিসটা। সিনিয়র হইলে সিনিয়র আশা করে বোঝার কথা, ঠিক আছে, না বুঝলে বাদ দিয়ে দাও। তারপর হচ্ছে যতটা কম পারা যায় ঘুরতে টুরতে যাওয়া, কথাবার্তা বলা, ভিডিও কল করা, এটা সেটা এগুলো থেকে একটু বিরত থাকবে এই টাইমটাতে, কাজে লাগার সময়টা। বাকিটা পরে দেখা যাবে। বাকি কোনো মোরাল পলিসিং আমি করতে আসি নাই, আমি কোনো কিছুকে সাপোর্ট করতেছি না, এগুলো নিয়ে আবার পিছিয়ে লাগো না, ঠিক আছে, তোমার জাস্ট ভালোর জন্য, মানে তোমার ক্ষেত্রে কোনটা বেটার অপশন আমি সেটা এখন দেখাচ্ছি তোমাকে, ওকে। তারপর আপনার শেষ দিকে আসছি, যে ভাই অনেকেই তো বলে যে ঢাবি পরীক্ষার আগে বিউপি পরীক্ষাটা দিতে বলে সবাই খুব, এটা তো ইংলিশ ভার্সন ভাই, এটা দিলে তো আমি খুব হতাশ হয়ে যাবো, আমার কি করা উচিত ভাই এখানে? হ্যাঁ, অবশ্যই বিউপি পরীক্ষা দিবা। বিউপি হচ্ছে তোমাকে একটা মানে সেভার, লাইফে সেভিয়ার হয়ে উঠবে। আমার স্টোরিটা একটু শর্টে বলি, আমি মেডিকেল চান্স পাইলাম না, বিউপি পরীক্ষার আগে অল্প কিছুদিন টাইম আমার ফ্রেন্ড আমার ফর্মটা ফিল আপ করে দিছে, আমি কোনো প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিতে গেছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ লাকিলি আমার আগের যে প্রিপারেশন ছিল আমি টপ সাবজেক্ট পেয়ে গেছি, একদম ল পেয়েছিলাম। সো বিউপি তোমাকে বাঁচাবে, বিউপি তোমাকে আশা দেখাবে, বিউপি তোমাকে স্বপ্ন দেখাবে, বিউপি তোমাকে একটা বড় জায়গায় নিয়ে যাবে, ঠিক আছে, বিউপি মানে তোমাকে বাঁচাবে। সো অবশ্যই বিউপি পরীক্ষা দিবা। ফার্স্ট অফ অল তুমি এক্সাম হল সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করা শিখবা, একটা এক্সাম হল এক্সপিরিয়েন্স কেমন হয় সেটা দেখবা। সো বিউপির FA-SS আছে, FTSS আছে, FBS আছে, তুমি সবগুলোতে আমি তোমাকে সাজেস্ট করবো তুমি 3টাতে পরীক্ষা দাও। হয়তো বা তোমার সাথে এই দুটো মিলবে, FBS মিলবে না, তাও দাও, জাস্ট একটা এক্সাম অ্যাপিয়ার করো, ঠিক আছে, একটা এক্সাম অ্যাপিয়ার করলে তোমার জন্য ভালো, তুমি অনেক কিছু জানতে পারবা, বুঝতে পারবা। আচ্ছা, তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং,
you should always have a plan B in your life. In every aspect of your life, you should have a plan B. জীবনে সবকিছু ভ্যারিয়েবল, কোনো কিছুই পার্মানেন্ট না। একটা কথা আছে না? আচ্ছা, তোমরা হচ্ছে এই ক্লাস শেষ করার পরে তোমাদেরকে আমি একটা করলাম, একটা সেন্টেন্স এক্সপ্লেনেশন লিখবা যে নাথিং ইজ পার্মানেন্ট এক্সেপ্ট চেঞ্জ। এই জিনিসটা লিখে তুমি অন্বেষণের গ্রুপে হচ্ছে জমা দিও, আমি হচ্ছে তোমাদেরকে দেখে দিও, মার্কিং দিব যে কত করলা, সেন্টেন্স এক্সপ্লেন করবা। নাথিং ইজ পার্মানেন্ট এক্সেপ্ট চেঞ্জ। সো জীবনে কোনো কিছুই পার্মানেন্ট না, ঢাবি তো কিছুই না। মানে মানুষের জীবনই যেখানে বিলাসিতা, ঢাবি সরি কি বললাম, মানে ভুলে গেছি, মিলাইতে পারতেছি না। ঢাবি তো সেখানে সামথিং সামথিং মিলাই নিও তোমরা। যাই হোক, ঢাবিতে চান্স নাই হইতে পারে, যে কোনো জায়গায় চান্স নাই হইতে পারে, সৃষ্টিকর্তার তোমাকে নিয়ে ডিফারেন্ট কোনো প্ল্যান থাকতে পারে। আমি যখন মেডিকেল চান্স না পাইলাম আমার তো খুব খারাপ লাগছে যে আমি হায় কি হয়ে গেল আমার, আমি হাতির ঝিলে গিয়ে দাঁড়াইছিলাম, এই কি করতেছি আমি, আমার লাইফে কি হচ্ছে। পরে বুঝলাম যে না, আসলে লাইফ তোমাকে অনেক কিছু দিবে, লাইফ তোমাকে অনেক লেমন দিবে, তোমাকে লেমনেরটা বানায় নিতে হবে, তোমাকে নিজের মতো করে আগাইতে হবে। লাইফের একটা জিনিস, মানে একটা ঢাবি মিস হলে কিচ্ছু না। ঢাবি মিস হয়েছে তো কি হয়েছে, তুমি হারবার যাও, তুমি হচ্ছে অক্সফোর্ডে যাও, সেখানে গিয়ে পড়াশোনা করে আসো, ঠিক আছে? সো একটা জায়গায় চান্স না পেলে, মানে তুমি গর্বিত ঢাবি আর না হইতে পারলে কিচ্ছু যায় আসে না। ঢাবিতে এসেও তুমি হতাশ করবা, হারবার্ডে গিয়েও হতাশ করবা, আর একদিন তো সবাই মরে যাবা, ঠিক আছে? সো তোমার লাইফে একটা প্ল্যান বি থাকতে হবে অলওয়েজ। সেই প্ল্যান বি তোমার অনেকগুলো আছে, রাজশাহী আছে, চট্টগ্রাম আছে, জাহাঙ্গীরনগর আছে, বিউপি আছে, হার্ভার্ড, অক্সফোর্ড, এগুলো তো আছেই। সো তোমার লাইফের কোনো কিছুই ফিক্স করা যাবে না, যে কোনো মোমেন্টে যে কোনো কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। সো তোমাকে সব কিছুর জন্য প্রস্তুত হতে হবে, সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে, অ্যান্ড নিজেকে ওইভাবে মানাবা। আসলে লাইফ না, মানে লাইফ কোনো সাকসেস না, মানে লাইফ সাকসেস মানে লাইফ মানে তোমাকে সাকসেসফুল হওয়া না, লাইফ একটা জার্নি। এখানে সাকসেস থাকবে, এখানে একদিন তুমি ডাউন থাকবা, একদিন তুমি আপ থাকবা, ঠিক আছে? সো এইসব ব্যাপার তোমার সাথে ঘটবেই। সো লাইফ মানে জাস্ট কন্টিনিউ করা, তুমি যে পর্যায়ে আছো এটাকে তুমি কাটিয়ে যাও, ইনশাল্লাহ ভালো হবে। অ্যান্ড ডিওতে চান্স পেতে অবশ্যই অন্বেষণের সকল কোর্স এনরোল করো, বুঝতে পারতেছো, বাকিটা বুঝে নাও, ইনশাল্লাহ ভালো হবে। এই তো, আল্লাহ হাফেজ। আর আচ্ছা, আমি একটু দেখি কিছু বাকি আছে কিনা। হ্যাঁ, বাকি আছে এটাই, আমাদের কোর্সগুলো আছে, ডিটেলস দেখে নিও। ইনশাল্লাহ আমাদের কোর্সে তোমাদেরকে ভালো মতো পড়াবো। সো ইয়েস, বেস্ট অফ লাক, ভালো মতো প্রিপারেশন নাও। শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখবা তোমরা অবশ্যই শেয়ার করবা, অ্যান্ড তুমি হচ্ছে তোমার ফ্রেন্ডদেরকে বললো যে হ্যাঁ ইয়েস, দিস ইজ দ্য বেস্ট ভিডিও ফর ডিওবি ইউনিট ফর দিস ইয়ার। ওকে, এবছর এর চেয়ে ভালো কোনো ভিডিও পাবা না, একদম সব কিছু আলোচনা করেছি। আর কিছু বাকি থাকলে বলিও, ইনশাল্লাহ ভিডিও দেওয়া ট্রাই করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সাথে সাথে একদম সাথে সাথে ভাই। আমি আমি কিন্তু খেয়াল করছি, আমি কিন্তু বারবার দেখছি চলতেছে কিনা, কতক্ষণ হয়েছে, 1 ঘন্টার ভিডিও।